কি করছেন আপু এসব? আমি আপনার ছোট ভাই। আপনি আমার সাথে এসব করতে পারেন না। কে বলেছে পারি না সোনা? অবশ্যই পারি। তুমি আমাকে বোন ভাবলেও আমি তো তোমাকে ভাই ভাবি না। এসব কথা আর বলবেন না। মানুষ শুনলে কি বলবে? আর আমার কাছ থেকে দূরে থাকুন। আমার আনইজি লাগে। এমন কেন বলছো সোনা? এত সুন্দর করে অভিনয় করছি, তাও তোমার ভালো লাগছে না? আসো তো একটু আদর করি। এই বলে নিধি আবার ইভানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ইভান বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গেল। বলা নেই কওয়া নাই, একটার পরে একটা কিস করেই যাচ্ছে। ইভান এবার রেগে নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইভান রেগে বলল, বলছি না আমার ভালো লাগে না এসব। কি অধিকার আছে আপনার আমার সাথে এই ধরনের আচরণ করেন? কি অধিকার সেটা তো সময়ই বলে দেবে সোনা। এখন আসো, মেজাজ গরম করো না। এই বলে নিধি আবার কিস করতে লাগলো ইভানকে। নিধি ইভানের খালাতো বোন। ইভান নিধিদের বাসায় এসেছে আর নিধি এসব করছে। ইভান আবার নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইভান নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর ঘরটা হঠাৎ থমথমে হয়ে গেল। নিধির চোখে তখন আর মজা নেই, আছে খাঁটি রাগ। অন্যদিকে ইভানের বুক ধুকপুক করছে, ভয় আর রাগ মিলেমিশে একাকার। আপু, আপনি সীমা ছাড়াচ্ছেন। আপনি আমার খালাতো বোন। এসব আর একবারও করবেন না। সীমা? আমার ডিকশনারিতে ওই শব্দটা নেই ইভান। তুমি এখানে আমার বাসায় এসেছো আর আমাকে শেখাচ্ছ কি করা যাবে আর কি করা যাবে না। আপনি যদি আরেকবারও এমন করেন, আমি খালার কাছে সব বলে দেব। এই কথাটা শুনেই নিধির মুখের হাসি মিলিয়ে গেল। ধীরে ধীরে ইভানের দিকে এগিয়ে এলো সে। এবার কোনো আদর নয়, একেবারে শাসনের ভঙ্গিতে। সাহস থাকলে বলে দেখো, তারপর দেখবে এই বাড়িতে তোমার জন্য থাকা কতটা কঠিন হয়ে যায়। ভয় দেখিয়ে আমাকে থামাতে পারবেন না। আপনি যা করছেন সেটা ভুল। ভুল ঠিক আমি ঠিক করি ইভান, আর মনে রেখো আমি যাকে চাই তাকে সহজে ছেড়ে দিই না। ইভান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। নিধির চোখের দিকে তাকালেই বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে। সে আর চুপ থাকতে পারল না। শুনে রাখুন আপু, জোর করে সব পাওয়া যায়, ক্ষমতা, ভয়, মানুষের নীরবতা, কিন্তু আমাকে না। জোর করে সব পেলেও আমাকে কখনোই পাবেন না। এই কথাটা শুনে নিধি হঠাৎ হেসে উঠল। সেই হাসিতে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর দাপট। জোর করতে হবে কেন ইভান? আমি চাইলেই পেয়ে যাব। কি বলতে চান আপনি? তুমি আমাকে না বলছো কারণ তুমি ভয় পাচ্ছ। ভয় পাও কারণ তুমি জানো আমি যা চাই সেটা আদায় করতে জানি। আপনি নিজের ক্ষমতাকে বেশি বড় ভাবছেন। আমি কোনো খেলনা না যে ইচ্ছে হলেই নিয়ে খেলবেন। খেলনা? হুঁ, আমি জীবনে কাউকে খেলনা বানাই না ইভান। আমি মানুষ ভাঙি, আবার গড়িও। ইভানের রাগ এবার আর চাপা থাকলো না, চোখ লাল হয়ে উঠল। আপনি ভয় দেখাচ্ছেন আমাকে? না, আমি শুধু ভবিষ্যৎ দেখাচ্ছি। আমি কালই খালার কাছে সব বলে দেব। এবার নিধির মুখ শক্ত হয়ে গেল। হাসিটা মিলিয়ে গিয়ে জায়গা নিল এক ভয়ঙ্কর নীরবতা। বলে দিও, কিন্তু মনে রেখো এই বাড়িতে যারা সত্য বলে তারা বেশি দিন শান্তিতে থাকতে পারে না। আমি ভয় পাই না। পাবে, সময় হলে সবাই পায়। ইভান বুঝে গেল এই লড়াই সহজ না। নিধি শুধু রাগী খালাতো বোন না, সে একজন গণ্ডি স্বভাবের নারী, যার সামনে দাঁড়ানো মানেই ঝড়ের মুখে পড়া। আর নিধির মনে তখন একটাই কথা ঘুরছে, ইভান এখনো বোঝেনি সে কোন আগুনের সামনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর বাতাসটা যেন ভারী হয়ে এলো। নিধি কয়েক সেকেন্ড চুপ করে ইভানের দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে স্পষ্ট উচ্চারণে কথা বলল, যেন প্রতিটা শব্দ একটা শর্ত। শোনো ইভান, এই বাড়িতে থেকে পড়াশোনা করতে চাইলে আমার মন মতো চলতে হবে সোনা। ইভান অবাক হয়নি, বরং ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কখনো না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, নিজের ভবিষ্যৎ গড়তে। আপনার এই আচরণ মেনে নেওয়ার জন্য না। কি বললে? আপনি মেয়ে মানুষ, মেয়েদের মতো থাকুন। এই গণ্ডি স্বভাব, দাপট দেখানো সব বাদ দিন। এই কথাগুলো নিধির কানে পড়তেই যেন আগুনে ঘি পড়ল। সে যেন মুহূর্তের মধ্যে আরো রেগে গেল। আমি আপনার মনোরঞ্জন করতে আসিনি আপু, আমি পড়তে এসেছি। আর আপনার এসব বাজে আচরণ আমি সহ্য করব না। এক মুহূর্তের জন্য নিধি থমকে গেল।
তারপর তার চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলতে লাগলো। তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে থাকতে হয়? আমি শুধু ভুলটা দেখিয়ে দিচ্ছি। ভুল ঠিক কি সেটা আমি ঠিক করি ইভান। এই বাড়িতে থেকে আমার বিরুদ্ধে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? সত্য বলার সাহস আমার নিজের। বড় বেশি সাহসী হয়ে গেছো দেখছি। মনে রেখো, এই বাড়িতে আমার নিয়মে না চললে থাকা কঠিন হয়ে যাবে। কঠিন হলে হবেই, কিন্তু নিজের সম্মান বিক্রি করে আমি কিছুই চাই না। নিধির হাত মুঠো হয়ে এলো। চোখে তখন আর শুধু রাগ নয়, ছিল অপমান, চ্যালেঞ্জ আর একরাশ জেদ। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার এই নীতিবোধ আর জেদ কতটুকু টেকে। ইমান বুঝে গেল আজ থেকে এই বাড়িতে তার দিনগুলো আর সহজ হবে না। আর নিধি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই ছেলেটাকে সে নিজের মতো না করে ছাড়বে না। নিধি আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে ফোঁস করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দে ইভান বুঝে গেল ঝড় আপাতত থামেনি, শুধু জায়গা বদলেছে। ইভান দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা চাপটা একটু নামলো ঠিকই, কিন্তু অস্বস্তি থেকেই গেল। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক মায়াময় কণ্ঠ ভেসে এলো। বাবা ইভান, আয় খেয়ে নে। কখন আসছিস রে? ইভান তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, মুখে ভদ্রতার ছাপ এনে দরজার দিকে এগিয়ে গেল। এই তো একটু আগে খালা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আসছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে খাবো। ইভান ফ্রেশ হয়ে ফিরে এলো। ডাইনিং টেবিলে খালাকে একাই বসে থাকতে দেখে বুকটা একটু হালকা লাগলো। নিধির অনুপস্থিতি আপাতত স্বস্তি এনে দিল। তোর বাড়ির সবাই কেমন আছে রে বাবা? ভালো খালা। আব্বু আম্মু আপনার কথা জিজ্ঞেস করছিলেন। আহা, আল্লাহ ভালো রাখুক সবাইকে। তুই হঠাৎ শহরে আসার সিদ্ধান্ত নিলি কেন? আসলে খালা, গ্রামে ভালো ভার্সিটি নাই, ভবিষ্যতের কথা ভেবে শহরে আসতেই হলো। ভালো করেছিস বাবা, পড়াশুনো মানুষকে অনেক দূর নিয়ে যায়। ইভান চুপচাপ মাথা নাড়ল। খালার কথায় কোনো চাপ নেই, কোনো শর্ত নেই, শুধু নিখাত ভালোবাসা। এইখানে থেকে পড়লে মনটাও ভালো থাকবে, আমরা তো আছি, তোর কোনো কষ্ট হবে না। এই কথাটা শুনে ইভানের বুকের ভেতর হালকা একটা নরম অনুভূতি জন্ম নিল। সে মনে মনে ভাবল, খালা যদি জানতেন এই বাড়ির ভেতরে কি ঝড় বইছে। ডাইনিং এর এক কোণ থেকে নিধির বন্ধ দরজার দিকে তাকালো ইভান। জানতো এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে পরের সংঘাত। আর নিধির ঘরের ভেতরে তখন রাগ, জেদ আর অপমান একসাথে আগুন হয়ে জ্বলছে। ডাইনিং টেবিলে ইভান আর খালা খেতে বসেছে। পরিবেশটা একটু শান্তই ছিল। হঠাৎ পেছন থেকে ভারী পায়ের শব্দ। বাহ, আমাকে ছাড়াই খাওয়া শুরু হয়ে গেছে। তোকে তো ডাকলে আসিস না রে মা, সব সময় রুমে গুটিয়ে থাকিস, তাই আর ডাকিনি। এখন থেকে ডাইনিংয়েই খাবো মা, এখন তো কথা বলার মানুষ আছে। এই কথা বলেই নিধি ইচ্ছে করে ইভানের দিকে তাকালো। সেই তাকানোতে শান্ত কিছু নেই, আছে উস্কানি আর চাপ। নিধি বসে পড়ল ইভানের ঠিক বিপরীতে। খাওয়ার সময় বারবার চেয়ারের পা সরিয়ে শব্দ করতে লাগলো, যেন ইভানের মনোযোগ নষ্ট করাই উদ্দেশ্য। ইভান বিরক্ত হয়ে একবার নিধির দিকে তাকালো। চোখে ছিল স্পষ্ট অসন্তোষ। নিধি সেই দৃষ্টিকে পাত্তাই দিল না, বরং ঠোঁটের কোণে হালকা হাসি এনে চামচ নাড়াতে লাগলো শব্দ করে, ইচ্ছে করেই। কি হলো, খেতে অসুবিধা হচ্ছে নাকি? না, তোরা দুজন চুপচাপ খা, খাওয়ার সময় এসব তাকাতাকি কিসের? কিছু না মা, আমি তো খাচ্ছি। কিন্তু ইভান জানে এই কিছু না এর ভেতরেই সবচেয়ে বেশি আগুন লুকিয়ে থাকে। ইভান চুপচাপ খেতে লাগলো। সে বুঝে গেছে নিধি এবার সরাসরি কিছু না করলেও মানসিকভাবে তাকে অস্বস্তিতে ফেলতেই ছাড়বে না। আর নিধির চোখে তখন একটাই ভাব, এই নীরবতাই আসল যুদ্ধের শুরু। ডাইনিং টেবিলে নিধি বসেই অস্থির হয়ে উঠল। ইচ্ছে করেই বারবার পা ইভানের পায়ের সাথে স্লাইড করতে লাগলো। ইভানের কপাল কুঁচকে উঠল। সে আর খেতে পারছে না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো। খাওয়া হয়ে গেছে খালা। এইটুকুই খেলি বাবা, আর একটু নে। না খালা, জার্নি করে এসেছি তো, খেতে ভালো লাগছে না। ইভান কথাগুলো বলার সময়ও ভদ্রতা ছাড়ল না। চোখ নামিয়ে কথা বলছে, যেন আর এক মুহূর্তও এখানে থাকতে চায় না। রাতে ঠিক করে খাবো। আচ্ছা বাবা যা, আরাম কর। ইভান হালকা মাথা ঝুঁকিয়ে সেখান থেকে সরে গেল। নিধি চুপচাপ তাকিয়ে রইল তার যাওয়ার দিকে।
ঠোঁটের কোণে সেই চেনা হাসি, যেটা কখনোই ভালো কিছুর ইঙ্গিত দেয় না। পালিয়ে গেলে যুদ্ধ শেষ হয় না ইভান, বরং তখনই শুরু হয়। নিধির মা কিছুই বুঝতে পারলেন না। তিনি শুধু ভাবলেন ছেলেটা বোধহয় সত্যিই ক্লান্ত, কিন্তু ডাইনিং টেবিলের বাতাসে তখনও আছে অদৃশ্য উত্তেজনা। আর ইভান নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করার পর অনুভব করলো এই বাড়িতে থাকা মানেই প্রতিদিন নতুন এক পরীক্ষার মুখোমুখি হওয়া। রাত নেমেছে, বাড়ির চারপাশ নিস্তব্ধ। নিজের ঘরে ইভান লাইট জ্বালিয়ে বই খুলে বসেছে। আজকের ঘটনার পর তার মাথা ভারী, তবুও পড়াশোনায় মন দিতে চাইছে। এটাই তার একমাত্র আশ্রয়। হঠাৎ দরজার শব্দ। ইভান কিছু বলার আগেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল নিধি। এই যে, এত মন দিয়ে পড়ছো নাকি সোনা? আপু এখন পড়ছি, দয়া করে বিরক্ত করবেন না। পড়াশোনা তো পরে করলেও হবে, আগে একটু সময় দাও। আমি এখানে পড়তে এসেছি, এই সময়টুকু আমাকে দিন। এত পরে কি করবে বলো তো? এত পরে কি করবে বলো তো? একটু হালকা হও, একটু স্বাভাবিক হও। আপু, এসব কথা বন্ধ করুন, এগুলো আমার ভালো লাগে না। ভালো লাগে না মানেই তো সব থেমে যাবে? দুনিয়াটা তোমার ইচ্ছা মতো চলে না ইভান। ইভান এবার বইটা বন্ধ করে দাঁড়িয়ে গেল। চোখে জমে থাকা বিরক্তি আর রাগ আর চাপা থাকলো না। আমি বারবার বলছি আমি পড়তে চাই, এইসব কথা বলে আমাকে বিরক্ত করবেন না। বেশ বড় গলায় কথা বলছো আজকাল। কারণ সহ্য করারও একটা সীমা আছে। আমি আপনার সাথে ঝামেলা চাই না। আর আমি চাই তুমি আমাকে এড়িয়ে চলতে না পারো। আপু, আপনি সীমা ছাড়াচ্ছেন। আমি আপনার খালাতো ভাই, এই আচরণ বন্ধ না করলে আমি খালার কাছে সব বলে দেব। বলো, কিন্তু মনে রেখো তোমাকে আমার হতেই হবে। নিধি ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে একবার পেছনে তাকালো। এত টেনশন নিও না সোনা, রিল্যাক্স মুডে পড়ো। দরজা বন্ধ হয়ে গেল। ইভান চেয়ারে বসে পড়ল। বুকের ভেতর রাগ, ভয় আর অদ্ভুত এক চাপা যন্ত্রণা একসাথে বের করলো। পরের সকাল, রোদটা জানালা দিয়ে ঢুকে পড়েছে ডাইনিং এ। টেবিলে নাস্তার গন্ধ, ডিম ভাজি, পাউরুটি আর গরম চা। ইভান চুপচাপ বসে ব্রেকফাস্ট করছে। গত রাতের অস্বস্তি এখনো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আর একটু ডিম নে বাবা। না খালা, এইটুকুই যথেষ্ট। ঠিক তখনই দ্রুত পায়ে শব্দ। নিধি রাগী মুখে ডাইনিং এ ঢুকলো। যেন তাকে না ডাকায় সে অনেক বিরক্ত। মা, আমাকেও তো ভার্সিটিতে যেতে হবে, ডাকলে না কেন? সকালে ডাকলেই তো রাগ করিস, তাই আর ডাকিনি। আরে রাগ করব কেন? আমি তো ইভানের সাথেই যাব। এই কথা শুনে ইভান চমকে উঠল। সঙ্গে সঙ্গে 4 কাপ নামিয়ে শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, না আপু, আমি একাই যাব। কি বললে? আমি একাই যেতে চাই, আপনাকে কষ্ট দিতে চাই না। আরে একসাথেই গেলে তো ভালো। না মা, আমি বুঝতে পারছি ব্যাপারটা। নিধির মুখ শক্ত হয়ে গেছে, চোখে জমছে রাগ। নিধি ইভানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আমার সাথে যেতে তোমার সমস্যা কোথায়? কোনো সমস্যা না, আমি নিজের মতো করে চলতে চাই। বেশ, খুব স্বাধীনতা দেখাচ্ছ আজকাল। তোরা দুজন ঝগড়া করিস না সকাল সকাল। আমি বের হচ্ছি খালা, দেরি হয়ে যাবে। ইভান চলে যেতেই নিধির রাগ আর চেপে রাখা থাকলো না। সে টেবিলে হাত চাপড়ালো। নিধির আগে ফুসতে ফুসতে বলি, দেখছো মা, এখন আমাকে এড়িয়ে চলে। নিধি, তুই এত রেগে থাকিস কেন রে? নিধি কোনো উত্তর দিল না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল। যে দিক দিয়ে ইভান বেরিয়ে গেছে, তার চোখে তখন একটাই জেদ। এই অবহেলা সে সহজে মেনে নেবে না। আর ইভান হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছে, এই বাড়িতে পড়াশোনা করতে আসা মানেই প্রতিদিন নিজের অবস্থান প্রমাণ করা। আজ ইভানের জীবনের নতুন অধ্যায়, অনার্স প্রথম বর্ষ। বুক ভরা স্বপ্ন আর একটু ভয় নিয়ে সে ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই বুঝে গেল সব স্বপ্ন এত সহজ না। হঠাৎ কয়েকজন সিনিয়র সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে দাপট, গলায় আদেশের সুর। এই যে নতুন, এইদিকে আয়। ইভানের বুক ধক করে উঠল। চারপাশে তাকিয়ে দেখলো আরো কয়েকজন ফ্রেশার দাঁড়িয়ে আছে। কেউ কথা বলছে না। জি ভাইয়া। আজ র্যাগ ডে জানিস তো? ভাইয়া, আমি ঝামেলা চাই না। ঝামেলা আমরা চাই না, তুই চাইবি। শোন, নিয়ম আছে। গেট দিয়ে যে প্রথম মেয়েটা ঢুকবে তার সামনে গিয়ে দাঁড়িয়ে কবিতা বলবি। ভাইয়া, এসব পারবো না। না পারলে? আমি পড়তে এসেছি ভাইয়া, এইসব অপমানজনক কাজ করতে না।
তাহলে কিন্তু তোকে শাড়ি পরিয়ে পুরো ক্যাম্পাস ঘোরাবো। গলায় ঝুলে বোর্ড আমি র্যাগিং বিরোধী, তাই শাস্তি পাচ্ছি। ভাইয়া, এটা অন্যায়। আপনারা সিনিয়র, এইভাবে অপমান করা ঠিক না। এই ভার্সিটি ঠিক ভুল আমরা ঠিক করি। ঠিক তখনই দূর থেকে কেউ একজন চিৎকার করলো। সিনিয়ররা একটু থমকে গেল। আজ ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখিস তুই আমাদের চোখে পড়ে গেছিস। ওরা সরে যেতেই ইভান হাঁফ ছেড়ে বাঁচল। কপাল বেয়ে ঘাম গড়াচ্ছে সে। মনে মনে ভাবল, এই ভার্সিটিতে টিকে থাকতে হলে শুধু পড়াশোনা না, সাহসও লাগবে। আর দূরে দাঁড়িয়ে কেউ একজন এই পুরো দৃশ্য দেখছিল। নিধি। তার চোখে তখন রাগ নয়, ছিল অদ্ভুত এক আগুন। এই ছেলেটাকে কেউ এভাবে অপমান করবে এটা সে মেনে নেবে না। ইভান যখন ধীরে ধীরে নিজেকে সামনে এগোচ্ছিল, তখন ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলেকে চোখে পড়ল নিধির। চেনা মুখ, খুব চেনা। নিধির চোখ সরু হয়ে এলো। সে সোজা পায়ে হেঁটে গেল ওদের দিকে। কিরে, নতুন ছেলেটাকে র‍্যাগ দিচ্ছিলি নাকি? ছেলেগুলো ঘুরে তাকালো। নিধিকে দেখিয়ে একজনের মুখে মুচকি হাসি ফুটে উঠল। আরে নিধি, হ্যাঁ রে দিছি। শালা জব্বর বেয়াদব, আমাদের জ্ঞান দিতে আসে। ফ্রেশার হয়েও বড় বড় কথা বলছে। নিধির মুখ এক মুহূর্তে শক্ত হয়ে গেল। হাসি উধাও, চোখে জ্বলে উঠল চেনা আগুন। নিধি চোয়াল শক্ত করে বলল, ওর নাম কি জানিস? না তো, জানার দরকারও নাই। কিন্তু এখন জানবি, ও আমার কাজিন। কি বলছিস? তোর কাজিন? হ্যাঁ, আর আজকের পর থেকে ওর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবি না। আরে নিধি, আমরা তো জানতাম না। জানতিস না এটাই শেষ কথা, কিন্তু এখন জানিস। আর আমি চাই না আমার নামে কেউ ওর দিকে আঙুল তোলে। ছেলেগুলো চুপ করে গেল। নিধির রাগী চাহনি মানে কি ওরা ভালোই জানে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না ওকে। বলবো না, না ছুবি না, ডাকবি না, র‍্যাগ দিবি না। ও যদি অভিযোগ নিয়ে আমার কাছে আসে, তাহলে বন্ধুত্বের হিসাব থাকবে না। ছেলেটা তাহলে নিধির কাজিন? ভাগ্য ভালো আজ রক্ষা পাইছি। দূরে দাঁড়িয়ে থাকা ইভান কিছুই বুঝতে পারেনি। শুধু দেখল যে সিনিয়ররা একটু আগেও ভয় দেখাচ্ছিল, তারা হঠাৎই নীরব। সে জানে না তার পেছনে দাঁড়িয়ে আছে এক রাগী গুন্ডি স্বভাবের নারী, যে নিজের মানুষকে আগলে রাখতে জানে, কিন্তু সেই আগলানোর দামও একদিন দিতে হয়। ক্লাস শেষ। ক্যাম্পাসের একপাশে ছায়া ঘেরা বেঞ্চে বসে আছে নিধি। মুখে চেনা সেই গম্ভীর ভাব, কিন্তু চোখে আজ একটু অস্থিরতা। ঠিক তখনই তার বান্ধবী এগিয়ে এলো, হাতের ব্যাগটা ছুঁড়ে পাশে বসে পড়ল। এই নিধি, কাল আসিসনি কেন রে? হঠাৎ ক্যাম্পাস মিস করলি? আরে আমার জান আসছে তো, তাই। জান? আবার কে রে? আছে, চিনবি না। প্রেম মানে কি, তুই প্রেম করিস নাকি? না রে, ভালোবাসি। বান্ধবী এবার পুরোপুরি ঘুরে নিধির দিকে তাকালো, যেন সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ভালোবাসিস? তারপর? কিন্তু আমাকে পাত্তাই দেয় না। কি বলিস, তোকে পাত্তা দেয় না? নিধির হালকা নিঃশ্বাস ফেলল। চোখে তখন রাগ আর অপমান একসাথে। যে ছেলেটাকে ও চায়, সে ওকে পাত্তাই দেয় না। হ্যাঁ, আমার দিকে তাকিয়েও দেখে না। তুই নিধি, পুরো ক্যাম্পাস তোর পাগল, আর কেউ তোকে পাত্তা দেয় না? সবাই ভয় পায়, কিন্তু ও ভয় পায় না, এটাই সমস্যা। ছেলেটা তাহলে আলাদা। হ্যাঁ, আর যেটা সহজে পাওয়া যায় না, ওটাই আমার চাই। দূরে কোথাও ইভানের ছায়া চোখে পড়ল। নিধির দৃষ্টি মুহূর্তের মধ্যে বদলে গেল। সেই দৃষ্টিতে ছিল না হাসি, ছিল জেদ। যে আমাকে পাত্তা দেয় না, একদিন তাকেই আমার উপস্থিতি অনুভব করতেই হবে। নিধির কথা শুনে মারিয়া এখনো বিশ্বাস করতে পারছে না। একটু থেমে আবার কথা তুলল, গলায় উত্তেজনা। জানিস নিধি, আজ একটা ছেলে নতুন এসেছে, এসে সিনিয়রদের সাথে বেয়াদবি করেছে। ঠিক করেছে। মারিয়া এবার পুরো ঘুরে নিধির দিকে তাকালো, যেন এই প্রথম এমন ধরনের কথা শুনছে সে। কি বলিস, সিনিয়রদের সাথে বেয়াদবি ঠিক করেছে? হ্যাঁ, ভুল কিছুর সামনে চুপ করে থাকা আর অন্যায়ের সাথে আপোষ করা দুটোই দুর্বলতা। আজব তো, তুই তো সবসময় বলিস এদের সাথে ঝামেলা না করাই ভালো। সব ঝামেলা এড়ানো যায় না মারিয়া, কিছু ঝামেলা নিজের সম্মানের জন্য করতেই হয়। আর জানিস, ওই ছেলেটাই আসলে আমার সেই জান। কি বললি? নিধির ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। চোখে তখন আর গোপন কিছু নেই। হ্যাঁ, ওই। তুই মজা করছিস? না, আমি খুব সিরিয়াস। এই জন্যই কাল আসিস নাই। এই জন্যই।
মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। নিধিকে দেখে তার কেমন একটা লাগছে। তারপর ধীরে ধীরে বলল, ছেলেটা একটু অন্যরকম মনে হচ্ছে, তুই বুঝছিস তো? ছেলেটা সহজ না। আমি সহজ কিছু চাইও না। দূরে ইভানকে ক্যাম্পাসের ভিড়ে হাঁটতে দেখা গেল। নিধির চোখ তার পেছন ছাড়ল না। যে ছেলেটা সিনিয়রদের সামনে মাথা নত করেনি, সে কি নিধির সামনে নত হবে? এই প্রশ্নটাই এখন নিধির ভেতরে আগুন হয়ে জ্বলছে। ক্যাম্পাসের ভেতরটা তখনই ইভানের কাছে পুরোপুরি অচেনা। বড় বড় গাছ, লাল ইটের বিল্ডিং, আর চারপাশে অচেনা মুখের ভিড়। সব মিলিয়ে মনে হচ্ছিল সে যেন একেবারে নতুন এক জগতে এসে পড়েছে। ক্লাস শুরুর আগে করিডোরের এক পাশে দাঁড়িয়েছিল ইভান। এমন সময় পাশ থেকে এক ছেলের কণ্ঠ ভেসে এলো। এই তুমি কি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, আজই প্রথম দিন। আমিও। আমি রাশেদ। ইভান। দুজনের মধ্যে অল্প সময়েই একটা স্বচ্ছন্দ ভাব তৈরি হলো। নতুন জায়গা, নতুন ভয়, সব যেন দুজনেই ভাগ করে নিচ্ছে। এমন সময় পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ এলো। তোমরাও কি আজ প্রথম আমার মতো? হ্যাঁ, তুমি? আমিও। আমি তানিয়া। তানিয়ার চোখে মুখে একটা সহজ হাসি, কিন্তু ভেতরে ভেতরে একটু নার্ভাসনেস লুকানো। মনে হচ্ছে সবাই এক অবস্থায় আছি। ঠিক তাই, নতুন জায়গা, নতুন মানুষ, একটু ভয় তো লাগেই। ভয় পেলে চলবে নাকি? আমরা তো এখন। ইভান সেটা খেয়াল করলো। তিনজনেই হালকা হাসিতে ভরে উঠল পরিবেশটা। ইভান বুঝতে পারছিল এই দুজনে ঠিক তার মতোই। আজই প্রথম এসেছে, আজই নতুন জীবন শুরু করছে। সকালে যে অপমান, যে রাগ, সেগুলো এই মুহূর্তে একটু হলেও হালকা লাগছিল। তানিয়া একটু কৌতূহলী হয়ে ইভানের দিকে তাকালো। শুনেছি আজ নাকি সিনিয়রদের সাথে ঝামেলা হয়েছিল। ঝামেলা না, যেটা ঠিক মনে করিনি সেটার প্রতিবাদ করেছি। ভয় লাগেনি? অন্যায় দেখে চুপ থাকলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। সাহসী তো। ইভান জানতো না তার এই কথাগুলো কারো মনে এত গভীর ছাপ ফেলছে। তানিয়ার চোখে তখন কেবল একজন সোজা সাপটা আত্মসম্মানী ছেলের ছবি আঁকা হচ্ছিল। এদিকে একটু দূরে দাঁড়িয়ে নিধি সবকিছু লক্ষ্য করছিল। ইভানকে নতুন দুজনের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে বুকের ভেতর অদ্ভুত একটা টান লাগলো। ঠিক তখনই নিধির বান্ধবী মারিয়া পাশে এসে দাঁড়ালো। ওই ছেলেটাই তো হ্যাঁ। তুই যে বলছিলি। চুপ কর, এখন না। নিধির চোখে তখন শুধু ইভান। ওর মুখে সেই চিরচেনা কঠিন ভাব, কিন্তু চোখের ভেতরে লুকানো একরাশ জেদ আর আত্মবিশ্বাস। নিধি জানতো না কেন, কিন্তু ওর নতুন পরিচয়গুলো দেখেও নিজের জায়গাটা হারাতে ভয় পাচ্ছিল। এদিকে ইভান রাশেদ আর তানিয়ার সাথে হাঁটতে হাঁটতে বলল, যাই হোক, আজ থেকে আমরা তিনজনই তো বন্ধু। অবশ্যই। নতুন শুরুটা অন্তত ভালো হলো। এই নতুন পরিচয়, নতুন বন্ধুত্ব ইভানের জীবনে নতুন অধ্যায়ে দরজা খুলে দিচ্ছিল। কিন্তু সে জানতো না এই অধ্যায়ের ভেতরেই লুকিয়ে আছে নিধির না বলা অনুভূতি আর ভবিষ্যতের অনেক জটিল গল্প। ক্লাসরুমে ঢুকতেই ইভান এক মুহূর্ত থেমে গেল। বড় ঘর, সারি সারি বেঞ্চ, সামনের বোর্ডে চক দিয়ে আগেই কিছু লেখা। এই জায়গাটার গন্ধে কেমন একটা সিরিয়াস ভাব। সে জানতো এই জায়গায় আসতে হলে সবাই পারে না। কঠিন প্রতিযোগিতা, কঠিন পরীক্ষা পেরিয়েই সে এখানে এসেছে। ইভান শুধু নতুন না, সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নিজের মেধা আর পরিশ্রম দিয়েই জায়গাটা আদায় করে নিয়েছে। তানিয়া এসে পাশে বসলো। তার চোখে মুখেও আত্মবিশ্বাস, কিন্তু সেটা অহংকার না, একটা শান্ত পরিবারে আত্মবিশ্বাস। ও অনেক ভালো ছাত্রী, পড়াশোনায় সবসময়ই এগিয়ে। রাশেদ একটু হড়বড়িয়ে ঢুকে ইভানের পাশে বসে পড়ল। রাশেদ ফিসফিস করে বলল, ভাই, এই বেঞ্চটা বাসাইলি? সমস্যা নাই। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে ঢুকলেন। পুরো ক্লাস হঠাৎ চুপ, যেন সবাই এখন পড়াশোনায় মন দিবে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার বোর্ডে লিখতে লিখতে বলতে শুরু করলেন। বিষয়টা নতুন, টার্মগুলো কঠিন। ইভানের চোখ বোর্ডে আটকে, প্রতিটা শব্দ মাথায় গেঁথে নিচ্ছে। তানিয়া নোট নিচ্ছে ঝরঝরে হাতের লেখায়। মাঝে মাঝে বোর্ড থেকে চোখ নামিয়ে নিজের খাতায় মিলিয়ে নিচ্ছে। আর রাশেদের চোখ বোর্ডে, কিন্তু মাথা যেন কোথাও নেই। স্যারের কথা কানে ঢুকছে, আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাশেদ নিচু স্বরে বলে, আরে বাবা, উনি কিছু বলছেন, কিছুই বুঝতেছি না। কোনটা বুঝছিস না? কোনটা না? ইভান হাসি চেপে রাখলো।
যেন রাশেদের কথায় তারা হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর স্যার প্রশ্ন করলেন, এই কনসেপ্টটা কেউ বলবে? স্যার, ইয়েস। তানিয়া পরিষ্কার গোছানো স্বরে উত্তর দিল। স্যার মাথা নেড়ে বললেন, ভেরি গুড। দেখেছিস, মাথা তো কম্পিউটার। মন দিয়ে পড়লে তোরও হবে। ইভান জানতো রাশেদ খারাপ না, শুধু একটু অলস, আর প্রথম দিনেই সবকিছু মাথায় নিতে পারছে না। ক্লাস শেষ হলে সবাই বের হতে শুরু করলো। রাশেদ বেঞ্চে বসেই মাথায় হাত। ভাই সত্যি বলছি, আমার মাথা ঘুরতেছে। কোনটা বুঝিস নাই বল? সত্যি। হ্যাঁ, নতুন হলে এমনই লাগে। দেখ, স্যার যেটা বললেন সেটা আসলে এইভাবে। আচ্ছা, এখন একটু বুঝতেছি। এই অংশটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দুজনের কথায় কথায় রাশেদের চোখে ধীরে ধীরে আলো ফিরতে লাগলো। যে ভয়টা ক্লাসে ঢোকার সময় ছিল সেটা একটু একটু করে কমে গেল। রাশেদ হেসে বলল, তোরা না থাকলে আজ আমি শেষ। এই জন্যই তো বন্ধু দরকার। আর একসাথে পড়লে সব সহজ হয়। এই সময় দরজার পাশে দাঁড়িয়ে নিধি দূর থেকে দৃশ্যটা দেখছিল। ইভান বোঝাচ্ছে, তানিয়া মন দিয়ে শুনছে, রাশেদ প্রশ্ন করছে। তিনজনের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হচ্ছে। নিধি মনে মনে, ও যেখানে যায় সেখানে সবাইকে নিজের করে নেয়। ইভান তখন জানতো না তার মেধা শুধু পড়াশোনায় না, মানুষের মন জেতার ক্ষমতাতেও। আর এই ক্ষমতাই সামনে গিয়ে অনেক সম্পর্ক, অনেক ভুল বোঝাবুঝি আর অনেক না বলা অনুভূতির জন্ম নেবে। ব্রেক টাইমের ঘন্টা বাজতেই পুরো করিডোরে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। কেউ ক্যান্টিনের দিকে, কেউ মাঠের দিকে, কেউ আবার বন্ধুদের সাথে গল্পে মেতে উঠল। ইভান ব্যাগ কাঁধে তুলে তানিয়া আর রাশেদের দিকে তাকালো। চলো ক্যান্টিনে যাই। ভাই, আমি তো মরতেছি খোদাই। আমিও। তিনজন একসাথে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ। ইভান শোনো। ইভান থেমে পেছনে তাকালো। নিধি দাঁড়িয়ে, চোখে সেই চিরচেনা দখলদার দৃষ্টি। হ্যাঁ আপু। কোথায় যাচ্ছ? লাঞ্চ করতে। ইভান আবার হাঁটা শুরু করতেই নিধি দ্রুত এগিয়ে এসে বলল, চলো একসাথে লাঞ্চ করব। কিছুতেই না, আমি আমার বন্ধুদের সাথে লাঞ্চ করব। রাশেদ আর তানিয়া একে অপরের দিকে তাকালো। পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। নিধির ভ্রু কুঁচকে গেল। একদিনেই এত বন্ধুত্ব? হ্যাঁ, ওরা অনেক ভালো। নিধির চোখের আগেই ছিলিক। সে আর কথা না বাড়িয়ে হঠাৎ ইভানের হাত ধরে টেনে ক্যান্টিনের এক কোণের চেয়ারে বসিয়ে দিল। চারপাশের কয়েকজন তাকিয়ে গেল। নিধির এই আচরণ নতুন কিছু না, কিন্তু ইভানের কাছে সেটা অপমানের মতো লাগলো। নিধি ঠান্ডা কিন্তু চাপার আগে বলল, আমার সাথে যাবে, না হলে খবর খারাপ হবে। মেজাজ গরম করবে না। আপু, এইটা ভার্সিটি, বাসা না। জোর করে কিছু করাবেন না। আমি জোর করলেই কি হবে? আমার সমস্যা হবে। বেশ, দেখি কত দূর যাও। চলো তানিয়া, রাশেদ। ইভান, সমস্যা নাই। তিনজন আবার ক্যান্টিনের ভেতরের দিকে এগিয়ে গেল। পিছনে নিধি চেয়ারে বসে রইল, চোখে আগুন, ঠোঁটে বাঁকা হাসি। ক্যান্টিনের এক কোণে নিধি বসে আছে। দূরে ইভান, তানিয়া আর রাশেদকে হাসতে হাসতে খাবার নিতে দেখে নিধির চোয়াল শক্ত হয়ে গেল। ঠিক তখনই তার বান্ধবী মারিয়া এসে চেয়ারে হেলান দিল। আরে বাবা, এই ছেলেই তো তোকে পাত্তা দিল না। পাত্তা না দিলেও না বলছিস? হ্যাঁ রে, তুই ডাকলি আর সে সোজা বন্ধুদের নিয়ে চলে গেল। পাত্তা দিল না বলছিস? তাতে কি, যেখানে যা ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। এত শিওর কিভাবে? নিধি ধীরে চেয়ারে বসে সামনের টেবিলে আঙ্গুল টোকাতে টোকাতে বলল, ইভান আমার মতো মানুষকে এখনো চেনেও না। মানে? মানে সময় আসুক তখন বুঝবে। নিধির কণ্ঠে ছিল অদ্ভুত এক নিশ্চয়তা। সেটা হুমকি না, আবার সাধারণ কথাও না, যেন ভবিষ্যৎ সে আগেই লিখে রেখেছে। তুই তো সিরিয়াসলি ওর পিছনে পড়েছিস? পড়িনি, ও নিজেই পড়বে। তোর আত্মবিশ্বাসটাই ভয় লাগায় রে। ভয় পাওয়ারই কথা। দূরে ইভান হাসছে, বন্ধুদের সাথে স্বাভাবিক, মুক্ত। কিন্তু এই হাসির আড়ালে সে জানে না কেউ একজন তাকে নিজের মতো করে বেঁধে রাখার পরিকল্পনা করে ফেলেছে। আর নিধি, সে শুধু অপেক্ষা করছে সময় ঠিক কখন তার পক্ষে কথা বলবে। দিন শেষ, ক্লাসের ঘন্টা শেষ হওয়ায় পুরো ভার্সিটি যেন প্রাণ ফিরে পেয়েছে। সবাই দ্রুত বেরিয়ে পড়ল, কেউ বন্ধুদের সাথে, কেউ বাসার উদ্দেশ্যে। ইভান, তানিয়া আর রাশেদ চুপচাপ ক্যান্টিনের পাশ দিয়ে বের হচ্ছে। ইভান, আজকের ক্লাস তো ভালোই গেল। হ্যাঁ,
ভালোই গেল। ভাই আগামী ক্লাসে আরো বুঝিয়ে দিব তো? নিশ্চয়ই, সমস্যা নেই। ইভান আমার সাথে চলো। ইভান থেমে গেল, পেছন ফিরে তাকালো। নিধি দাঁড়িয়ে স্কুটির চাবি হাতে হাতে ধরে আছে, চোখে আগুন আর ঠোঁটে হালকা হাসি। আমি একাই যেতে পারি আপু। তুমি যাবে আমার সাথে, না হলে কিস করব কিন্তু। কিস? এত মানুষের সামনে? তাই বলছি, সবাইকে দেখানোর দরকার নেই, আসো স্কুটিতে। রাশেদ কিছু বলার আগে ইভান তানিয়া আর রাশেদের দিকে হাত নেড়ে বলল, তোরা ঠিক আছিস? হ্যাঁ, ভালোভাবে যা। সাবধানে যাও। রাশেদ আর তানিয়া কিছুই বুঝতে পারল না, শুধু হেসে বিদায় দিল। ইভান নিধির স্কুটিতে উঠে বসলো। নিধি তার পিঠের দিকে হাত রাখলো, হালকা চাপ দিয়ে স্কুটি স্টার্ট করলো। শহরের বাইরে বেরিয়ে মানুষ কমতে শুরু করলো, কিন্তু নিধি শহরের রাস্তা না, হঠাৎ পাক নিল। ইভান অবাক হয়ে, আপু, কোথায় যাচ্ছেন? ঘরে নয়, একটু প্রকৃতির মাঝে গিয়ে ঘুরে আসি। কয়েক মিনিটের চুপচাপ যাত্রার পর তারা পৌঁছালো নদীর পাড়ে। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, চারপাশে সবুজ গাছ আর হালকা বাতাস। ওয়াও, এখানে খুব সুন্দর। এত মানুষের ভিড়ে সব সময় চোখে পড়ে না এমন শান্তি। তাই এখন আমরা একা। আপু, আপনি? চুপ করো, এখানে কিছু বলার দরকার নেই, শুধু বসো। ইভান স্কুটি থেকে নেমে নদীর ধারে দাঁড়ালো। নিধি তার পাশে এসে দাঁড়ালো, হাতে হাত ধরা না, তবে চোখে চোখ রাখার মতো নজর। দেখেছো সোনা, কখনো কখনো মানুষকে নিজের কাছের জায়গায় নিয়ে আসাটাই সবচেয়ে বড় শক্তি। ইভান একটু হাসি দিল, কিন্তু চোখে তখন হালকা লজ্জা আর উত্তেজনা একসাথে। নিধিও এবার নদীর ধারে দাঁড়িয়ে আছে, চারপাশে কেবল বাতাসের হালকা শব্দ। একই সঙ্গে দুজনের মনেও ধীরে ধীরে জমতে লাগলো একটা অনির্বচনীয় টান, এক রাশ নতুন অনুভূতি। নিধি মাথা হালকা উঁচু করে বলল, এখন আর যাওয়া সম্ভব না সোনা। আপু? নিধি চোখে অদ্ভুত এক জেদ আর ঠোঁটে হালকা হাসি নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। নিধি একটু এগিয়ে এসে দাঁড়ালো ইভানের সামনে। ইভান কিছু বুঝে ওঠার আগেই নিধি ইভানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। ইভান চমকে উঠে সরাতে চাইলে ইভান সরল না, আরো কাছে টেনে নিল তাকে। বেশ অনেকক্ষণ কিস করার পরে নিধি তাকে ছেড়ে দিয়ে বলল, আমাকে এড়িয়ে গিয়ে লাভ নেই সোনা, আমি তোমার ভবিষ্যৎ। ইভান বাড়ি ফিরতেই নিধির মা রান্নাঘরের দরজা থেকে হাসি দিয়ে ডাকলেন, কেমন লাগলো নতুন ক্লাস ইভান? অনেক ভালো খালা। আর কারোর সাথে পরিচিত হয়েছিস? হ্যাঁ, দুজন বন্ধু হয়েছে। দুজন বন্ধু বলো কেন জান? একজন বন্ধু আরেকজন বান্ধবী। হুম। দেখেছো, আমি ঠিক বলেছি। নতুন বন্ধু বানিয়ে ফেলেছিস? হ্যাঁ খালা, ওরা দুজনই ভালো। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, খেতে দি। নিধি চোখের ছোট্ট জেদ আর ঠোঁটে হালকা হাসি নিয়ে হাঁটতে শুরু করলো। ইভান একটু লজ্জা একটু উত্তেজনা মিশিয়ে পাশে বসে রইল। ইভান রুমে ঢুকতেই ব্যাগ খোলার পর নিজের জ্যাকেট খুলে রাখলো। চারপাশটা ক্লাসের উত্তেজনা আর নতুন পরিবেশের ঘ্রাণে ভরা। সে একটু ফ্রেশ হতে গেলে লম্বা শ্বাস ফেলল। হঠাৎ ফোনের শব্দ। ফোনে দেখতে পেল মা কল করেছেন গ্রাম থেকে। ইভান একটু খুশি হয়ে রিসিভ করলো। হ্যালো মা। কেমন লাগছে ওখানে ইভান? ভালো মা, অনেক ভালো। মায়ের কণ্ঠে সেই পরিচিত কোমল সুর। ছোটবেলা গ্রামের মাঠ, পরিবারের কথা সবই মনে পড়ল। আমাদের কথা মনে পড়ে না তোর? কি বলো মা, মনে পড়বে না কেন? শহরে গিয়ে নতুন জীবন শুরু করেছো, তাই না? মনে পড়বে মা, মনে থাকবে সব। এখানে আমি শুধু পড়াশোনার জন্য এসেছি, কিন্তু মনটা তো তোমাদের কাছে। ইভান, তুই ওখানে ছেলের মতোই আছিস। নতুন জায়গা, নতুন ক্লাস, সব মনে রাখ, কিন্তু নিজের মনও যেন ভুলে না যায়। ইভান ফোন ধরে কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। চারপাশে নিধির রুমের হালকা আলো, স্কুটি থেকে ফেরার দূরত্বের শব্দ আর নদীর পাড়ের হাওয়ার কথা মনে পড়ল। হ্যাঁ মা, যতই নতুন বন্ধু হোক, যতই নতুন পরিবেশ হোক, মন তো তোমাদের কাছে। খেয়াল রাখিস, নিজেকে ভোলা নয়, পড়াশোনা আর মন দুটোই সঠিক রাখিস। ঠিক আছে মা, ভয় নেই। ফোন কেটে ইভান নিজের বিছানায় বসে হাতের ফোনের দিকে তাকালো। মনটা শান্ত, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা। নতুন জীবন, নতুন বন্ধু আর নিধির সঙ্গে আজকের নদীর পাড়ের মুহূর্ত, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি করেছে।
সন্ধ্যার হালকা আলো রুমের জানালা দিয়ে ঢুকছে। ইভান চুপচাপ ডেস্কে বসে পড়াশোনা করছে। খাতায় কলম চলছে, চোখ কম্পিউটারের স্ক্রিন থেকে উঠে পড়ছে বইয়ের পৃষ্ঠায়। চারপাশ শান্ত, শুধু বাতাসে হালকা শব্দ। হঠাৎ নিধি এসে পেছন থেকে দাঁড়ালো, নীরব ভাবে ইভানের গলা জড়িয়ে ধরে। আরে কি করছেন আপু, কেউ দেখবে? কেউ দেখবে না সোনা, মা ব্যস্ত আছে। ইভান একটু সরতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে নিধির হাত ও গলার চাপ কিছুটা বন্ধন হয়ে গেছে। তাই বলে আপনি এমন করবেন? কেমন করছি সোনা? শুধু একটু আদর করছি। ইভানের চোখে বিরক্তি, ঠোঁটে লাজ আর একটু উত্তেজনা। নিধি তার পিছনে গলার কাছে হাত রেখে চুপচাপ তাকে নিজের দিকে টেনে আনছে। আগেই বলেছি এসব আমি পছন্দ করি না। মানে কিস করে দেখো জান, সারাদিন মনে হবে করতেই থাকি। ইভান চুপচাপ, চোখে অস্বস্তি আর শরীরে হালকা উত্তেজনা। সে চাইছিল পালাতে, কিন্তু নিধির দখল এতটা দৃঢ় যে সে কিছুতেই পালাতে পারছে না। নিধি নিজের ঠোঁটকে ইভানের গালের কাছে এনে একটা চুমু দিয়ে বলল, দেখ, এটাই শুধু শুরু। আর একটু আদর আর একটু নজর, এমন ভাবে যে সারা দিন মন ভরে থাকবে, শুধু আমাকে ভাববে। রুমের মধ্যে শুধুই নিধি আর ইভান। বাইরের আলো বাতাস সব যেন থেমে গেছে। নিধি নিজের দখল দেখাতে চাইছে, আর ইভান যতই বিরক্ত হোক তার মন যেন অজান্তেই টানে যাচ্ছে। নিধি চুপচাপ দাঁড়িয়ে ইভানের চোখের দিকে তাকালো, হালকা হাসি দিয়ে বলল, রুমের হালকা আলো পড়ছে দেয়ালের দিকে, বাইরে হালকা বাতাস, আর ভিতরে নিধি আর ইভান। নিধি ধীরে ধীরে ইভানের দিকে তাকিয়ে বলল, একটা কিস করো না সোনা, দেখো কেমন ফিল হয়। না প্লিজ, সরুন আপু। ভয় পেও না, একটা কিস করে দেখো, খুব ভালো লাগবে। ইভানের চোখ ধীরে ধীরে নিধির ঠোঁটের দিকে গেল। নিধি বসে আছে কোলে, চুল কিছুটা গালে পড়েছে, ঠোঁট এত সুন্দর, কোমল আর অন্তহীন টান। ইভান একটু দ্বিধা, একটু লজ্জা, কিন্তু আকর্ষণটা এত প্রবল যে আর কিছু ভাবতে পারলো না। সে নিধির ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে ধীরে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অনেকক্ষণ কিস করে ইভান ছাড়লো নিধিকে। নিধি হালকা মাথা নেড়ে ইভানের কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, দেখেছো সোনা, বলেছিলাম না অনেক মজা পাবে। ইভানের এখন কোনো দ্বিধা নেই। নিধির কোমল ঠোঁট আর কাছাকাছি থাকা সবকিছুই তাকে নেশায় ডুবিয়ে দিয়েছে। সে আবার ইচ্ছে মতো কিস করতে লাগলো। নিধি হালকা হাসি দিয়ে বলল, আর একবার করো সোনা, দেখো ভালো লাগবে। ইভান আর কিছু না ভেবে আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। নিধি মৃদু আঙ্গুল দিয়ে ইভানের চুল খামচে ধরে আর গলায় হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে ধরছে। রুমের মধ্যে বাতাস যেন থেমে গেছে, শুধু নিধি আর ইভানের নিঃশ্বাস, তাদের ছোট ছোট স্পর্শ আর ঠোঁটের মৃদু টান। এই মুহূর্ত তাদের জন্য শুধুই শুনশান, অজানা উত্তেজনা আর আবেগের এক নতুন অধ্যায়। নিধি হেসে বলল, দেখেছো সোনা, বলেছিলাম না তোমার মনও এখন অন্যরকম হচ্ছে। ইভান চুপচাপ, চোখে লজ্জা আর ভিতরে উত্তেজনার মিলন। সে জানে এই রাত, এই অনুভূতি আর নিধির দখল তার মন থেকে সহজে যাবে না। ইভান নিধিকে সরিয়ে কাগজের দিকে তাকিয়ে পড়ছিল। খাতায় কলমের শব্দ ধীরে চলছিল। হঠাৎ পেছন থেকে নরম মিষ্টি কণ্ঠের গলা শোনা গেল, সোনা একটু কাছে আসো না। ইভান অবাক হয়ে ফিরে তাকালো। কিছু বলার আগেই নিধি ধীরে ধীরে তার কোলে আরো ভালো করে বসে পড়ল। প্লিজ আপু, এখন যান, খালা দেখলে কি হবে? না সোনা, কেউ কিছু বলবে না। এখন শুধু আমাদের আদরের সময়, কেউ ডিস্টার্ব করবে না। তুমি শুধু আদর করো আমাকে। নিধি আবার ধীরে ধীরে ইভানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। ইভান পুরো পাগল হয়ে গেল। নিধির স্পর্শে মৃদু কোমল তার মন কাঁপিয়ে দিচ্ছে। ইভান চোখ বন্ধ করে নিধির কণ্ঠ আর স্পর্শে নিজেকে হারিয়ে ফেলল। নিধি হাসি ধরে রাখতে পারল না। ধীরে ধীরে সে ইভানকে নিজের পাশে টেনে বিছানায় শুয়ে দিল। ইভান নিধিকে টেনে ধরল, গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নিধি আরেকটু এগিয়ে ওনার কাপড় সরিয়ে নিজের বুক উন্মুক্ত করলো, কিন্তু চোখ বন্ধ করে শুধুই ইভানের দিকে মনোযোগ দিল। দেখছো সোনা, বলেছিলাম না একবার আদর করলে সরতে পারবে না। ইভান আর কিছু ভাবল না। নিধির গলায় মুখ, ঠোঁটে ঠোঁট, হাতের প্রতিটি স্পর্শ, সব মিলিয়ে তার মন, শরীর, আবেগ এক মুহূর্তে উঠছে। রুমের মধ্যে বাতাস থেমে আছে, শুধু তাদের নিঃশ্বাস, স্পর্শ আর আবেগের শব্দ। নিধি নিজের দখল দেখাচ্ছে, আর ইভান যতই লজ্জিত হোক বা দ্বিধাগ্রস্ত হোক, তার মন আর শরীর নিধির প্রতি সম্পূর্ণ আস্থা দিয়ে দিয়েছে।
নিধি হালকা হাসি দিয়ে ইভানের চোখের দিকে তাকালো। আরো ভালো হলো না? সারাদিন মনে থাকবে তুমি শুধু আমারই জন্য। ঘরের ভেতর হঠাৎ এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। ইভান ধীরে ধীরে নিধির কাছ থেকে সরে এলো। কিছুক্ষণ চুপ করে থেকে গভীর শ্বাস নিল। আপু প্লিজ এসব ভুলে যান। কি বলছিস? আপনি অন্যায় আবদার করছেন। আমি আপনার ছোট ভাইয়ের মতো। এই সম্পর্ক কেউ মানবে না। কেন মানবে না? কারণ আমি নিজেই মানতে পারবো না। নিধির চোখে আগুন জ্বলে উঠল। এতক্ষণ যে আত্মবিশ্বাস ছিল সেটা মুহূর্তের আগে বদলে গেল। কেন পারবি না? কারণ ছোটবেলা থেকে আমি আপনাকে বোনই মেনেছি। অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। তাহলে এতক্ষণ এসব কি ছিল? আবেগের বশে ভুল হয়েছিল। আপনি যেভাবে কাছে এলেন আমি নিজেকে সামলাতে পারিনি। এই কথা নিধিকে আরো খেপিয়ে তুলল। তার চোখে এখন ভালোবাসা নেই, আছে যে তার অধিকার বোধ। নিধি কঠিন গলায় বলল, তুই যাই বলিস না কেন, তোকে আমার হতেই হবে। দেখিস, বলে দিলাম। ইভান চুপ করে রইল। চোখে ভয় নয় বরং গভীর উদ্বেগ, চোখে ভয় নয় বরং গভীর দ্বন্দ্ব। সে বুঝে গেল এ বাড়িতে থাকা, এই সম্পর্ক, সবকিছু এখন আর সহজ থাকবে না। সকালটা হালকা রোদে ভরা। ঘরের ভেতর নিধির মা ভেজানো কাপড় দিয়ে মুখ মুছে বসে আছেন। ইভান ওঠার পরে চুল সামলাচ্ছে, চোখটা কিছুটা শুকনো। ইভান বাবা, চোখ এত শুকনো কেন? রাতে ঘুমাস নাই? খালা, নতুন ক্লাস শুরু হয়েছে, অনেক পড়া আছে, তাই রাতে অনেক জেগেছিলাম। ঠিক আছে, কিন্তু কই যাস এখন? হ্যাঁ খালা, জরুরি ক্লাস আছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। আগে কিছু খেয়ে যাস না? না খালা, ক্যান্টিনে খাবো, এখন আর সময় নাই। নিধি হঠাৎ পেছন থেকে এসে ইভানের পাশে দাঁড়ালো। মুখে চাপা রাগ, কিন্তু তা প্রকাশ করে না। চলো, আমিও যাব। না আপু, আপনি খেয়ে আসুন ধীরে, আমার তাড়া আছে। নিধি একটু বিরক্ত হলেও হাসি দিয়ে মাথা নেড়ে বোঝালো ঠিক আছে। সে চুপচাপ খেতে বসলো। ইভান হালকা ব্যাগ মাথায় নিয়ে বের হয়ে গেল। ক্যান্টিনের দিকে যাওয়ার পথে মনে মনে ভাবলো, নিধি আপুকে ইগনোর করতেই হবে, না হলে সবাই আমাকে বাজে ভাববে। ইভান ভার্সিটির গেটে ঢুকতেই নতুন দিনের উৎসাহ আর হালকা উত্তেজনা মনে হচ্ছিল। ক্লাসের দিকে এগোতে এগোতে তার চোখে পড়ল রাশেদ। সারা রাত কি পড়েছিস নাকি? একটু, হ্যাঁ। এখন থেকে ফার্স্ট হওয়ার চিন্তা নাকি? গ্রাম থেকে পড়তে এসেছি, ভালো তো পড়তেই হবে। তা নিয়ে একটু অবাক হয়ে ইভানের দিকে তাকালো। সহজ সরল মনের ইভান, কিন্তু পড়াশোনায় এত দায়িত্বশীল, এতে অনেকে অবাক হয়। রাশেদ যদিও ইভানের বন্ধু, তার চোখে খানিক মজা আর হালকা বিরক্তি। মানুষ কি এত পড়ে? ইভান ধীরে ধীরে তার ব্যাগ টেনে ক্লাসের দিকে এগোলো। মনে মনে ভাবলো, শহরে আসা, নতুন ক্লাস, নতুন বন্ধু আর এই নতুন জীবন, সবই যেন এক অন্যরকম চ্যালেঞ্জ। তানিয়া পাশে এসে ধীরে বলল, ইভান, তুমি সত্যিই কঠিন, গ্রাম থেকে এসে এভাবে ফোকাস করা। হ্যাঁ তানিয়া, এখানে আসার মানে শুধু মজা করা নয়, পড়া ছাড়া আর কিছু ভাবিনি। ভার্সিটির সকাল, নতুন ক্লাস, নতুন শিক্ষক, নতুন বন্ধু। ইভানের মন ঠিক আছে, কেবল পড়াশোনায় মন দিতে চাইছে। কিন্তু তানিয়া আর রাশেদের সঙ্গ তাকে নতুন কিছু শেখাবে। বন্ধুত্ব, সমর্থন আর মাঝে মাঝে হালকা মজা। ভার্সিটির গেটে পা রাখতেই নিধির চোখ চারিদিকে খুঁজতে লাগলো। সকাল থেকে ইভানের কথাগুলো তার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। তারা আছে, ক্যান্টিনে খাবো, সব কথাই এখন অদ্ভুত লাগছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো নিধির বান্ধবী, ঠোঁটে দুষ্টু হাসি। কি রে, তোর জানের সাথে আসলি না? ওর তারা ছিল। কই তারা? আমি তো একটু আগেই দেখলাম বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছে। নিধির বুকের ভেতরটা মুহূর্তেই কেঁপে উঠল। মুখে কিছু বলল না, কিন্তু চোখ দুটো শক্ত হয়ে গেল। এক মুহূর্তেই নিধির ভেতরের শান্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। ইভান কি তবে তাকে মিথ্যে বলেছে? তার চোখে মুখে যেন আগুন জ্বলে উঠল, কিন্তু সে আগুন সে বাইরে বের হতে দিল না। নিধি মনে মনে বলল, আমাকে ফাঁকি দিতে পারবে না সোনা, আমি তোমাকে আমার হাতের মুঠোয় রাখবো, বলে দিলাম। তুই ঠিক আছিস তো? কি হলো? কিছু না, চল ক্লাসে যাই। নিধির পা ক্লাসের দিকে এগোলেও মনটা পড়ে রইল ইভানের দিকেই। যে ইভান তাকে এড়িয়ে চলতে চাইছে, সেই ইভানকে সে আরো শক্ত করে ধরে রাখতে চাইছে। ভালোবাসা নাকি জেদ নিধি নিজেও জানে না, শুধু এইটুকু জানে ইভানকে সে সহজে হাতছাড়া করবে না।
সকাল হয়ে গেছে। ক্লাসরুমের বাতাসে হালকা ঠান্ডা এবং রোদ্দুরের আলো হাসছে। ছাত্ররা ধীরে ধীরে বসতে লাগলো। স্যার ঢুকে বললেন, সবাই প্রস্তুত তো? আজ আমরা শুরু করব অনার্স প্রথম বর্ষের প্রথম অধ্যায়। ইভান খাতা খুলে কলম ধরে মন দিয়ে গুনতে শুরু করলো। চোখ একদম স্যারও বোর্ডে। পাশে তানিয়াও একইভাবে মনোযোগী। রাশেদ খানিকটা ঘাড় ঝুঁকিয়ে বসে আছে, চোখে মাঝে মাঝে বিভ্রান্তি। প্রশ্ন 1, এই ফর্মুলার ব্যাখ্যা দিতে পারবে কে? স্যার, এটি মূলত খুব ভালো। ইভান, তানিয়া বলো সমীকরণ। স্যার, সমীকরণটি এমনভাবে সমাধান করতে হয় এবং প্রতিটি ধাপের ব্যাখ্যা হলো। চমৎকার তানিয়া। রাশেদ এই সময় একটু ভুল করলো। ফর্মুলার চূড়ান্ত উত্তরটা মেলালো না। ইভান পাশের দিকে তাকিয়ে হালকা হাসলো। আরেকবার চেষ্টা করো রাশেদ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আবার করি। এক ক্লাসের মধ্যে ইভান ও তানিয়ার মনোযোগ এবং ধারাবাহিকতার কারণে স্যার বেশ খুশি। রাশেদ ভুল ধরতে পারলেও ইভানের সাহায্যে ধীরে ধীরে সমাধান করতে লাগলো। সঠিকভাবে অনুশীলন করতে পারলে পরবর্তী চ্যাপ্টারও সহজ হবে। ইভান মনোযোগ দিয়ে নোট নিচ্ছে আর তানিয়া পাশ দিয়ে দেখছে। রাশেদও এবার আগের চেষ্টার থেকে অনেক বেশি মনোযোগী। ক্লাস শেষে ইভান একেবারে মনোযোগ দিয়ে সব বিষয় নোটে লিখেছে। তানিয়া পাশে বসে হালকা হাসি দিল। রাশেদ মাথা নেড়ে বলে, তুমি ছাড়া এত সহজ হতো না। একসাথে পড়লে ভালো হয় রাশেদ। ক্যান্টিনে ভিড় কম ছিল, কিন্তু ইভান, তানিয়া আর রাশেদ ঠিক মতো লাঞ্চ করে নিচ্ছিল। ইভান মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, তানিয়া পাশে হেসে কিছু বলছে, আর রাশেদ একটু চুপচাপ। হঠাৎ নিধি এসে হাজির হলো, চোখে আগুন, মুখে দুষ্টু হাসি। সে ইভানের হাত ধরে টেনে অন্য টেবিলে বসালো। ইভান অবাক হয়ে বলল, আপু, এসব কি করছেন? আমার বন্ধুরা কি ভাববে? বন্ধু বড় না বউ বড়? কি সব বলছেন? আমি তো তোমার বউই। আপু, এটা মজা করার জায়গা না। মজা না করলাম, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমাকে কি ভালো লাগে না? অবশ্যই লাগে, বোন হিসেবে। বোন ভাবলে কিস করতে না, সারাদিন শরীরেও এভাবে কাছে টানতে না। ইভান চুপ করে রইল। সে জানে নিধি শুধু রাগী বা দুষ্টু নয়, তার সব আচরণে আছে জেদ, আগ্রাসন আর একরকম অধিকার বোধ। ক্যান্টিনের হালকা বাতাস, হেসে খেলা, বন্ধুরা আর নিধির নজর, সব মিলিয়ে ইভানের মন অস্থির। তুমি আমাকে পাত্তা দিচ্ছ না সোনা। আমি চাই আজ থেকে শুধু আমার সঙ্গে লাঞ্চ করবে। আপু, বন্ধুদের সাথে সময় কাটানো জরুরি। বন্ধুদের কথা মাথায় রেখে তো আমাকে তুচ্ছ করছো। আমি চাই আমার কথা শোনো, শুধু আমার জন্য। নিধি এমন দৃঢ়, এমন আস্থা, এমন জেদ দেখাচ্ছে যে ইভান চুপ করে বসে রইল। তার নিজের মনও অস্থির। সে বুঝতে পারছে নিধির সাথে যুদ্ধ শুধু শক্তি নয়, ধৈর্যও লাগবে। আপু, ভার্সিটিতে এমন করবেন না। সবাই হাসাহাসি করবে, বাসায় যা খুশি তাই করবেন। তাহলে আজ রাতে আদর করবে কিন্তু। আপু, অন্যায় আবদার করবে না। কই, আমি কি অন্যায় আবদার করেছি সোনা? তোমার আদর পেতে মন ব্যাকুল থাকে, তুমি বোঝো না কেন? ওটা ওটা স্বাভাবিক বোন হিসেবে। বোন হইলে কি, স্বামী করে ফেললে তো আরো আদর করবে। বিয়ে করে ফেলুন, স্বামী অনেক আদর করবে। স্বামীর আদরই তো চাচ্ছি সোনা। ইভানের চোখে নরম আলো, নিধির চোখে আগুন। ক্যান্টিনের হালকা ভিড়ে তারা এক অদ্ভুত শান্তি ও উত্তেজনার মধ্যে বসে আছে। নিধি আবার হালকা ঠোঁট কামড়ে বলে, এখন ছেড়ে দিলাম, কিন্তু রাতেও ছাড়বো না। ক্যান্টিনের কোণে বসে ইভান খাবার খাচ্ছে, পাশেই রাশেদ, চোখে দুষ্টুমি, আর তানিয়া হেসে বসে আছে। রাশেদ হালকা কণ্ঠে বলল, এই সিনিয়র আপুর সাথে প্রতিদিন কি করিস? আরে, ও তো আমার খালাতো বোন। ও, আমি তো আরো ভাবলাম প্রেম করিস নাকি। কি যে বলিস তানিয়া, ও তো আমার সিনিয়র, খালি বোন হিসেবে। তোদের কিন্তু ভালোই মানায়। আরে কি যে বলিস না। এমন হয় নাকি প্রতিদিন সিনিয়র কাজিনের প্রেমের খেলা? দেখ, এসব মজা ছাড়া আর কিছু না। ও শুধু আমার খালাতো বোন। আচ্ছা, কিন্তু এমন ইঙ্গিত দেয় তুমি যেন রোমান্টিক আদর করছো। না তানিয়া, তুমি ভুল বুঝেছো। ঠিক আছে দেখি, তবে মনে বলে অন্য কিছু।
কিছুক্ষণ তারা হেসে খেলে গল্প করে। ইভান খুশি যে বন্ধুরা মজা করছে, কিন্তু নিধির কথা তার মনে ঘুরপাক খাচ্ছে। তানিয়া আবার খোঁচা মারল। ইভান, এই সিনিয়র আপু কেমন লাগে জানি না, তবে সতর্ক থেকো। ঠিক আছে, আমি মন রাখবো। বিকেলে সূর্য হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ল রুমের জানালার দিকে। ইভান ল্যাপটপ আর ফোনে মনোযোগী, সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছে। হঠাৎ রুমের দরজা খোলা হলো। নিধি মাথা ঢোকালো, চোখে দুষ্টু ঝলক। সোনা, চলো না, কোথা থেকে ঘুরে আসি। আপু, আমি যেতে পারবো না, আপনি যান। তাহলে আমি একা যাব নাকি? গেলে তোমাকে সাথে নিয়ে যাব। আপনার সাথে আমি যাব না। কেন? আপনি শুধু আজে বাজে কথা বলেন। নিধি ধীরে ইভানের পাশে এলো, হঠাৎ গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। তারপর মিষ্টি কণ্ঠে বলল, আদর করি সোনা, আর কিছু তো করি না। ইভান চোখ বড় করে তাকালো। মনটা অস্থির, হৃৎপিণ্ড একটু দ্রুত স্পন্দিত হতে লাগলো। সে জানে নিধি শুধু রাগী বা দুষ্ট নয়, তার মধ্যে আছে জেদ, ভালোবাসা আর এক ধরনের অধিকার বোধ। নিধি হালকা ঠোঁট ছুঁড়ে হাত ধরে কোলে বসে। ইভান চুপচাপ, শুধু নিধির স্পর্শ অনুভব করছে। রুমের নিস্তব্ধতা, বাইরে হালকা বাতাস আর নিধির নরম স্পর্শ, সব মিলিয়ে ইভানের মন এখন নরম, অস্থির, কিন্তু সেই বিরোধী ইচ্ছার সঙ্গে লড়ছে। দেখছো সোনা, শুধু আদর করেছি। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। নিধি রেডি হয়ে মায়ের রুমে গিয়ে চুল একটু ঠিক করলো, মুখে দুষ্টু হাসি, চোখে খুনসুটি। মা, আমি ইভানের সাথে ঘুরতে যাচ্ছি। তোর বাবা জানলে রাগ করবে নিধি। কেন রাগ করবে? আমি কি বাইরের কারোর সাথে যাচ্ছি? না, কিন্তু ইভানের সাথে গেলেই রাগ করবে। মা, আমি আর এসব সহ্য করব না। তোমরা যা শুরু করেছো সব আমার সীমার বাইরে। আমি কি করি? তুই তো বেপরোয়া। তোর বাবা থাকলে তাকে বোঝাবো, কিন্তু ইভান যদি জানে তাহলে কেউ মেনে নিবে? এখন তো ও জানে না, তাই ব্যাপারটা অন্যরকম। ইভান তখনই রুমের দরজার দিকে আসছিল। এই কথাগুলো শুনে সে হঠাৎ থমকে দাঁড়ালো, মনেই ভাবলো, কি এমন কথা আমি জানি না, আর আমি মেনে নিব না এসব। কিছুই বলতে পারলো না। সে একটু দাঁড়িয়ে থেকে তারপর রুমে আসলো, নিধির দিকে তাকিয়ে বলল, চলুন, আমি রেডি। হ্যাঁ, যাই। বেশি দেরি করিস না। আগে যাই তো, কখন আসবো সেটা পরে দেখব। এত কথা না বলে চলে এসো। দেখা যাক। নিধি একটু দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। বাইরের হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, চোখে এক অন্যরকম আগুন, মনে দুষ্টুমির ছাপ। ইভান একটু হালকা ব্যস্ত কণ্ঠে বলল, চলুন, দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাবে না সোনা, তবে আমরা অনেক মজা করব। আশা করি খুব বেশি দুষ্টুমি করবেন না। আজ তোমাকে আদরে আদরে ভরিয়ে দেব সোনা। তারা পার্কে পৌঁছালো। বাতাস হালকা, পাখিরা চুপচাপ গান করছে। ইভান একটু ভাবল, নিধি আজ একটু বেশি খুশি। সোনা, ফুচকা খেতে চাইছি, ঝাল দিয়ে। এত ঝাল খেতে হয় না আপু। কিছু হবে না সোনা, ঝাল লাগলে কিস করে কমিয়ে দিও। দেখ। ইভান হালকা লজ্জা পেল। সে জানে নিধি সবসময় একটু অদ্ভুত খুনসুটি করতে চায়। তাদের হাঁটাহাঁটি, ছোট ছোট টানা পড়েন আর খুনসুটি পার্কে নতুন রোমান্টিক মুহূর্ত তৈরি করছে। দেখো সোনা, কত সুন্দর পার্ক, আর আমরা দুজন একসাথে। হ্যাঁ আপু, ঠিক বলছো, কিন্তু খুব ঝাল খাওয়ার চেষ্টা করো না। পার্কের ভেতরের ছোট্ট ফুচকার দোকানটার সামনে এসে নিধি দাঁড়ালো, চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি। নিধি দোকানদারের দিকে তাকিয়ে বলল, কাকা, ঝাল দিয়ে ফুচকা দেন, ভালো করে ঝাল। আরে না না, এত ঝাল দিয়েন না, ও বেশি ঝাল খেতে পারে না। এই যে আমি পারি, তুমি চুপ থাকো। আচ্ছা মা, জ্বালাই দিচ্ছি। ফুচকার প্লেট হাতে নিয়েই নিধি প্রথমটা মুখে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে তার চোখ দুটো বড় হয়ে গেল। উফ, এই তো বলেছিলাম এত ঝাল দিবেন না। না ঠিকই আছে। কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল, তার চোখ মুখ লাল হয়ে গেছে, কপালে হালকা ঘাম, তবুও জেদ ছাড়ছে না। ঝাল না খেলে মজাই কোথায় বলো? আগে পানি খান, না হলে কান্না চলে আসবে। নিধি পানি খেয়ে একটু স্বস্তি পেল, তারপর ইভানের দিকে তাকিয়ে হেসে বলল, দেখলে আমি পারি। পারেন ঠিকই, কিন্তু সবকিছু জেদের বশে করা ঠিক না। পার্কের ভিড়, ফুচকার ঝাল, নিধির লাল হয়ে যাওয়া চোখ মুখ, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল হালকা, মজার আর জীবন্ত।
পার্কের এক কোণে পুরনো কাঠের বেঞ্চটায় ওরা বসে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। চারপাশে মানুষের কোলাহল থাকলেও এই বেঞ্চটায় একটা অদ্ভুত নীরবতা জমে আছে। নিধি অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ খুব নিচু গলায় বলে, তুমি আমাকে কেন ভালোবাসো না ইভান? ইভান চমকে তাকায়। এমন প্রশ্ন সে আশা করেনি। কিছুক্ষণ শব্দ খুঁজে পায় না, তারপর ধীরে খুব ভেবেচিন্তে বলে, আপু, আপনি এমনিতেই আমার খালাতো বোন, তার উপর আপনি আমার সিনিয়র। আমরা গ্রামে থাকি, আপনি শহরে। আমাদের জীবন, চিন্তা, বাস্তবতা কোনো কিছুতেই তো মিল নেই। আমি কিভাবে আপনাকে ওইভাবে পছন্দ করব? নিধি বেঞ্চের সামনে তাকিয়ে থাকে, গলায় হালকা জেদ, কিন্তু চোখে এক ফোঁটা কষ্ট। এসব কারণে কখনো ভালোবাসা আটকে থাকে না ইভান। ভালোবাসা হিসেব করে আসে না, একদমই না। ইভান এবার কণ্ঠটা আরো দৃঢ় করে তোলে। চোখে কোনো রাগ নেই, আছে স্পষ্টতা। হতে পারে, কিন্তু আপনার প্রতি আমার ওই ধরনের কোনো অনুভূতি আসে না। আমি চেষ্টা করেও সেটা অনুভব করতে পারি না। নিধির বুকের ভেতরে যেন কিছু একটা ধসে পড়ে। সে প্রথমবার বুঝতে পারে জেদ দিয়ে সব পাওয়া যায় না। নিধি ধীরে মাথা তোলে। একদমই না। না আপু, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এর বেশি কিছু আমার ভেতরে নেই। পার্কের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। নিধি চুপ করে থাকে। আর ইভান প্রথমবার নিজের ভেতরের কথা এত পরিষ্কারভাবে বলে ফেলে, হালকা হয়ে যায়। এই বেঞ্চে বসেই আজ একটা সীমা টানা হয়ে গেল, যেটা পার হওয়া যাবে না, আর পার হওয়া উচিতও না। পার্কের বাতাসটা হঠাৎ করেই যেন ভারী হয়ে গেল। নিধি কিছুক্ষণ চুপ করে রইল, চোখ দুটো দূরের গাছগুলোর দিকে, কিন্তু মনটা সেখানে নেই। তারপর ধীরে ধীরে ইভানের দিকে ঘুরে তাকালো। যদি জানো এত অমিল থাকার পরও ভাগ্য আমাদের এক করেছে, তখন কি করবে ইভান? ইভান এক মুহূর্তে থেমে গেল। প্রশ্নটা সহজ নয়। সে চোখ নামিয়ে ধীরে উত্তর দিল, ভাগ্যে যদি কিছু লেখা থাকে সেটা অস্বীকার করার ক্ষমতা আমার নেই। কিন্তু যদি আমার চাওয়ার কথা বলেন, আমি কখনোই চাই না আমার ভাগ্যে আপনি থাকুন। এই কথাটুকুই যথেষ্ট ছিল। নিধির বুকের ভেতর যেন কেউ শক্ত করে কিছু চেপে ধরল। মুখে সে কিছু বলল না, কিন্তু চোখের কোণে জমে থাকা কষ্ট আর লুকিয়ে রাখা গেল না। নিধি একটু কাপা গলায় আবার বলল, আর কোনোদিন যদি তোমার মনে হয় তুমিও আমাকে চাও, তখন কি করবে? ইভান এবার আর চোখ নামালো না। সরাসরি তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এমনটা কখনো হবে না। নিধির মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। এই প্রথম তার জেদ ভেঙে চুরমার হলো। সে উঠে দাঁড়ালো, চোখ ফিরিয়ে নিল। চলো বাড়ি যাই, ভালো লাগছে না। ইভানও উঠে দাঁড়ালো। এই প্রথম সে নিধিকে এমন দেখলো। রাগী নয়, জেদি নয়, ভয়ঙ্কর নয়, বরং ভেতর থেকে ভাঙা একজন মানুষ। হাঁটতে হাঁটতে ইভান বুঝতে পারলো তার কথাগুলো নিধিকে কষ্ট দিয়েছে, কিন্তু সে এটাও জানে এই কষ্টটা হয়তো ভবিষ্যতের আরো বড় ভুল থেকে দুজনকে বাঁচাবে। পার্কের গেট পেরিয়ে বেরিয়ে আসার সময় নিধি একবারও পেছনে তাকালো না। আর ইভান নীরবে হাঁটতে হাঁটতে শুধু এটুকুই ভাবলো, কিছু সম্পর্ক জোর করে টানা যায় না, আর কিছু সত্য বলতেই হয়, যত কষ্টই দিক না কেন। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে এসেছে। নিধি দরজা ঠেলে ঘরে ঢুকতেই তার মায়ের চোখ কপালে উঠল। এত তাড়াতাড়ি আসলি? যাওয়ার সময় তো মনে হচ্ছিল আজ আর ফিরবি না। নিধি কোনো উত্তর দিল না, চোখ নামিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটা দিল। দরজা টেনে বন্ধ করে দিল নিঃশব্দে। এই নীরবতাই সবচেয়ে বেশি ভয় ধরায়। নিধির মতো মেয়ের মুখে চুপ থাকা মানে ভেতরে ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। নিধির মা একটু চিন্তিত হয়ে ইভানের দিকে তাকালেন। ইভান, কি হয়েছে ওর? মনটা এমন কেন? তেমন কিছু না খালা, আসলে আপু অনেক ঘুরতে চেয়েছিল, আমি একটু তাড়াতাড়ি চলে আসতে চেয়েছি, তাই হয়তো রাগ করেছে। মা হালকা হাসলেন। বুকের ভেতর জমে থাকা দুশ্চিন্তা একটু নামলো। সে তো কি না কি ভেবে বসেছিল। ও তাই নাকি? আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে। না খালা, কিছুই না। কথাগুলো বললেও ইভানের মনটা শান্ত ছিল না। সে জানতো নিধির এই চুপ থাকা সাধারণ রাগ নয়, কিছু কথা আছে যা বলা হয়নি, কিছু কষ্ট আছে যা নিধি কাউকে দেখাতে চায় না। রুমের ভেতরে নিধি বিছানার ধারে বসে জানালার দিকে তাকিয়ে রইল। চোখে পানি নেই, কিন্তু বুকের ভেতরটা ভারী।
আর বাইরে দাঁড়িয়ে থাকা ইভান বুঝতে পারলো আজ সে সত্য বলেছে ঠিকই, কিন্তু সেই সত্যের ওজন নিধির জন্য খুব বেশি হয়ে গেছে। নীরব সন্ধ্যায় বাড়িটা শান্ত, কিন্তু সেই শান্তির নিচে জমে আছে অনেক না বলা কথা, যেগুলো হয়তো সামনে আরো বড় ঝড় ডেকে আনবে। ঠিক নিধির রুমের ব্যালকনির সঙ্গে লাগানো। রাতের হালকা বাতাসে পর্দা দুলছে। ইভান ব্যালকনিতে এসে দাঁড়ায়, মনটা এখনো অস্থির। হঠাৎ পাশের ব্যালকনি থেকে নিধির কণ্ঠ ভেসে এলো। ফোনে কথা বলছে সে, গলার চাপা কিন্তু দৃঢ়। না, ওই রুমটা ক্যান্সেল করে দিন, আমরা যাচ্ছি না সেখানে। হ্যাঁ বলেছি তো যাব না। ইভান থমকে গেল। রুম? আমরা? ইভান চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসের শব্দে নিধির কণ্ঠ মাঝে মাঝে ভেঙে ভেঙে আসছে, তবু কথাগুলো স্পষ্ট। এখন আর দরকার নেই, ঠিক আছে, পরে কথা হবে। কল কেটে গেল। নিধি ব্যালকনির রেলিংয়ে কিছুক্ষণ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ভেতরে ঢুকে পড়ল। ইভানের মাথার ভেতর প্রশ্নের ঝড়। কিসের রুম? কার সঙ্গে থাকার জন্য বুক করা হয়েছিল? আমার সঙ্গে? কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। তার বুকের ভেতর অজানা এক অস্বস্তি জমে উঠল। নিধিকে এমন কিছু পরিকল্পনা করেছিল যা সে জানেই না, নাকি সবটাই তার ভুল ধারণা? ইভান গভীর শ্বাস নিল। সে জানে নিধিকে সরাসরি প্রশ্ন করলে আজই ঝড় উঠবে, কিন্তু এই না বলা কথাগুলো তাকে ঘুমোতে দেবে না, সেটাও সে বুঝে গেছে। রাত আরো গভীর হলো। দুটি ব্যালকনি পাশাপাশি, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রইল এক অদৃশ্য দেয়াল, ভুল বোঝাবুঝি, সন্দেহ আর অজানা সত্যের। সকালটা অদ্ভুত নীরবতা নিয়ে নামলো বাড়িটায়। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, কিন্তু পরিবেশটা ভারী। নিধি চুপচাপ খাচ্ছে, চোখ নামানো, মুখে কোনো অভিব্যক্তি নেই। ইভান তার সামনে বসে আছে। একবার নয়, দুইবার, তিনবার নিধির দিকে তাকালো, কিন্তু নিধি একবারও চোখ তুলে তাকালো না। ইভানের বুকের ভেতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। গত রাতের কথাগুলো এখনো মাথার ভেতর ঘুরছে। রুম ক্যান্সেল, আমরা যাচ্ছি না। সব মিলিয়ে নিধির এই নীরবতা তাকে আরো অস্থির করে তুলল। নিধির মা প্লেটে ভাত তুলতে তুলতে মেয়ের দিকে তাকালেন। নিধি, কি হয়েছে রে? সকাল থেকে দেখছি একদম চুপচাপ। ইভানের সাথেও কথা বলছিস না কেন? নিধি একটুও মাথা তোলে না। চামচটা প্লেটে রেখে শান্ত কিন্তু শীতল গলায় বলে, ইচ্ছে করছে না, এইটুকু, এর বেশি কিচ্ছু না। গলাটা হঠাৎ আরো নিস্তব্ধ হয়ে গেল। ইভান কথা বলতে গিয়েও থেমে গেল। নিধির গলায় কোনো রাগ নেই, নেই কান্না, আছে শুধু ক্লান্ত আর ভাঙা একটা অনুভূতি। নিধি চেয়ার সরিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বের হচ্ছি, ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। এইভাবে না খেয়েই যাচ্ছিস? খেয়েছি, আর ভালো লাগছে না মা। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে একাই দরজা খুলে বেরিয়ে গেল। ইভান চেয়ারে বসে রইল। নিধির চলে যাওয়ার শব্দটা যেন তার বুকের ভেতর কোথাও আঘাত করলো। সে বুঝে গেল নিধি কষ্ট পেয়েছে গভীরভাবে, কিন্তু সেই কষ্টের দায় কি তারই? এই প্রশ্নের উত্তর সে এখনো খুঁজে পাচ্ছে না। ডাইনিং টেবিলে পড়ে রইল অসমাপ্ত নাস্তা। ভার্সিটির গেট পেরোতেই নিধির বুকটা হালকা হয়ে এলো। আমার অদ্ভুত ভালো জমে রইল ভেতরে। হাঁটতে হাঁটতে সে নিজের চোখের কোণে আঙুল ছুঁয়ে দেখলো লালচে। গত রাতের না বলা কথা, ইভানের নির্লিপ্ত কণ্ঠ, সব মিলিয়ে ঘুমটা ঠিক মতো আসেনি। ক্যাম্পাসের ভেতরে ঢুকতেই তার বান্ধবী দৌড়ে এসে পাশে দাঁড়ালো। কিরে, তোর চোখ এমন লাল কেন? ঘুমাস নাই নাকি? নিধি হালকা হাসার চেষ্টা করলো, হাসিটা ঠোঁট পর্যন্তই রয়ে গেল, চোখে পৌঁছালো না। না রে, তেমন কিছু না, বেশি ঘুমিয়েছি তো তাই এমন হয়েছে। মিথ্যেটা নিধি এমন স্বাভাবিকভাবে বলল যেন বহুদিনের অভ্যাস, কিন্তু নিজের কাছে এসে জানে এই লাল চোখের কারণ ঘুম নয়, কষ্ট। বান্ধবী সন্দেহের চোখে তাকালো, তবে আর কিছু বলল না। চল ক্লাসে যাই, আজ আবার স্যার হাজিরা নেবেন। নিধি মাথা নেড়ে সম্মতি জানালো। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ক্লাসরুমে ঢুকলো। ক্লাসরুমের ভেতর ক্লাস শুরু হয়ে গেছে। বোর্ডে স্যারের লেখা চকচক করছে। নিধি নিজের বেঞ্চে বসে খাতাটা খুলল। কলমটা হাতে নিয়েও কয়েক সেকেন্ড সে কিছু লিখতে পারল না। মাথার ভেতর ঘুরে বেড়াচ্ছে ইভানের কথাগুলো। আমি কখনো চাই না আমার ভাগ্যে আপনি থাকুন। নিধি চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। নিধি মনে মনে বলে, না, আমি দুর্বল না, ক্লাসে এসেছি পড়তে, কষ্ট নিয়ে বসে থাকতে না। এই অংশটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। নিধি দ্রুত লিখতে লাগলো, লাইন ধরে, শব্দ ধরে, কলমের আঁচড়ে যেন নিজের অস্থিরতাকে আটকে ফেলতে চাইছে।
ক্লাসের 1 ঘন্টা নিধির জন্য কেমন করে কেটে গেল সে নিজেও বুঝতে পারল না। মাঝে মাঝে মন সরে যাচ্ছিল, কিন্তু সে বারবার নিজেকে ফিরিয়ে আনলো খাতার পাতায়। ক্লাস শেষের ঘন্টা পড়ল। ওকে, আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এটা রিভিশন করে আসবে। নিধি খাতা বন্ধ করলো। একটু ক্লান্ত লাগছে, কিন্তু চোখে জল নেই, কেবল একরাশ নীরবতা জমে আছে ভেতরে। লাঞ্চ ব্রেক শুরু হতেই ক্যাম্পাসে হইচই বেড়ে গেল। কেউ ক্যান্টিনের দিকে ছুটছে, কেউ আবার খোলা জায়গায় বসে গল্পে মেতে উঠেছে। ইভান একটা বেঞ্চে বসে আছে, সামনে তানিয়া আর রাশেদ। রাশেদ হাসতে হাসতে বলল, আজকে ক্লাসটা কেমন গেল রে? ভালোই তো, যেমন যাই আর কি। তোর হাসিটা আজ কেমন জানি ফাঁকা লাগছে। ইভান কিছু বলল না। দৃষ্টি চলে গেল দূরের ক্যান্টিনের দিকে। ক্যান্টিনের ভেতর নিধি তার বান্ধবীর সাথে বসেছে, হাতে ট্রে, সামনে খাবার, কিন্তু মুখে সেই চেনা উচ্ছ্বাস নেই। আজ তুই চুপচাপ কেন রে? সাধারণত লাঞ্চে তো তোর কথাই থামে না। আজ কথা বলতে ইচ্ছে করছে না। নিধি সারা রাত দূরে থেকে ইভানকে দেখলেই ডাক দিত, ইভান এদিকে আয়। আর সে একবারও তাকালো না সেদিকে। নিধি সাধারণত দূর থেকে ইভানকে দেখলেই ডাক দিত, ইভান এদিকে আয়। আর সে একবারও তাকালো না সেদিকে। ডাক দেওয়ার তো প্রশ্নই ওঠে না। ইভানের ভেতরের অস্বস্তি। ইভান বারবার ক্যান্টিনের দিকে তাকাচ্ছে। সে অভ্যস্ত লাঞ্চ ব্রেক মানেই নিধির ডাক, একটু ঝগড়া, একটু হাসি, একটু বিরক্তি। আজ কিছুই নেই। ইভান মনে মনে বলল, আজ আপু ডাকছে না কেন? ক্যান্টিনে তো আছেই। কি রে, কোথায় হারিয়ে গেলি? না, কিছু না। তানিয়া তাকিয়ে বুঝতে পারলো কিছু একটা আছে, যা ইভান নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। তোর আজ মনটা কেমন জানি লাগছে। জানি না, আজ সবকিছু একটু অন্যরকম লাগছে। দূরত্বের অনুভূতি। নিধি ক্যান্টিনে বসে থেকেও যেন অনেক দূরে, আর ইভান বন্ধুর পাশে বসেও ভীষণ একা। একটু পর নিধি উঠে দাঁড়ালো। চল, ক্লাস আছে। খাবার শেষ করলি না? ভালো লাগছে না। সে একবারও পেছনে তাকালো না। শূন্যতার নাম না জানা অনুভূতি। ইভান দেখলো নিধি চলে যাচ্ছে। হঠাৎ বুকের ভেতর কেমন একটা ফাঁকা জায়গা তৈরি হলো। ইভান মনে মনে বলে, কেন এমন লাগছে? উনি তো শুধু আপুই, তাহলে এই শূন্যতাটা কেন? রাত অনেকটা গড়িয়ে গেছে। বাড়িটা নিস্তব্ধ, দূরে শুধু ফ্যানের একটানা শব্দ। ইভান আর থাকতে পারলো না। ধীরে ধীরে নিধির রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। একটু থেমে হালকা নক করলো। ভেতর থেকে নিধির ঠান্ডা গলা, আসো। ইভান ঢুকে দরজার পাশে দাঁড়ালো। নিধি টেবিলে বসে আছে, সামনে খোলা বই। চোখ নামানো, কিন্তু মন যে বইয়ে নেই সেটা বোঝা যায়। ইভান ধীরে বলল, আপু, আপনি আজ সারাদিন আমার সাথে কথা বলছেন না কেন? কথা না বললে তো তোমার খুশি হওয়ার কথা। নিধির গলায় অভিমান, কিন্তু সে অভিমান ঢাকতে চাওয়া এক ধরনের কঠিন শীতলতা। ইভান চুপ করে রইল এক মুহূর্ত, মনে মনে বলল, খুশি থাকতে পারছি না আপু, একদমই না। আপু, একটু গল্প করি না আমরা? না, সময় নাই, অনেক পড়া আছে। ইভানের বুকের ভেতর হালকা চাপ লাগলো। সে বুঝতে পারছে নিধি ইচ্ছে করেই কথা বলতে চাচ্ছে না। সে নরম গলায় বলল, একটু কথা বলুন না, শুধু 2 মিনিট। সময় নাই বললাম তো, এখন যাও ইভান। নিধির কণ্ঠে আদেশ নেই, আছে দূরে ঠেলে দেওয়ার ক্লান্ত চেষ্টা। ইভান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কথা গলায় আটকে গেল। ইভান ধীরে বলল, ঠিক আছে আপু। সে ঘুরে দরজার দিকে হাঁটল। হাত দরজা নবে রাখতেই মনে হলো এই নীরবতাটা কথার চেয়েও বেশি ভারী। দরজা বন্ধ হলো শব্দহীন ভাবে, কিন্তু দুটো ঘরের ভেতরেই থেকে গেল একই প্রশ্ন, একই না বলা কষ্ট, আর এক অদ্ভুত দূরত্ব, যার নাম কেউই এখনো দিতে পারছে না। বাড়ির ভেতর আজ অদ্ভুত এক ভারী পরিবেশ। বিদেশ থেকে ফিরেছেন নিধির বাবা ব্যবসার কাজ শেষ করে। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু সিদ্ধান্তে কোনো ক্লান্তি নেই। নিধিকে ডেকে পাঠানো হলো ড্রয়িং রুমে। নিধি ঢুকতেই বাবা গম্ভীর কণ্ঠে বললেন, নিধি, তোমার একটা কথা বলার ছিল। তোমার বিয়ে ঠিক করেছি। তোমার মাথা ঠিক আছে তো বাবা? হ্যাঁ, ঠিক হয়ে আছে। যদি ঠিকই থাকতো তাহলে একটা বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিতে চাইতে না। এই বিয়ে আমি মানি না। কিন্তু আমি মানি বাবা, আর বিয়ে তো আমি নিজে করতে চাইনি। তোমরা তো নিজের ইচ্ছাতে আমার আর ইভানের ছোটবেলায় বিয়ে দিয়েছো। নিধির গলায় জমে থাকা বছরের অভিমান আর শব্দ হয়ে বেরিয়ে এলো। নিধি চোখে জল নিয়ে বলতে লাগলো, আর এখন তুমি ব্যবসা করে নাম করেছো, শহরে বাড়ি গাড়ি সব হয়েছে, তাই ইভানদের ভুলে গেছো? কিন্তু আমি ভুলবো না বাবা, আমি কোনোদিন ভুলবো না আমার স্বামীকে। ঘরের বাইরে
দরজার আড়ালে ইভান দাঁড়িয়েছিল। প্রতিটা কথা তার কানে স্পষ্ট আঘাতের মতো লাগছিল। ইভানের বুকের ভিতর কেমন যেন শূন্যতা তৈরি হলো। যে সত্যটা সে জানতো না, আজ সেটা হঠাৎ করে তার সামনে উন্মুক্ত হয়ে গেল। ইভান মনে মনে ভাবল, নিধি আপু বিবাহিত, আর আমি সেই স্বামী। তার পা দুটো ভারী হয়ে এলো। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ভেতরে নিধি এখনো দৃঢ় কণ্ঠে বলছে, এই বিয়ে তুমি মানো আর না মানো, আমি মানি। কারণ সে শুধু আমার স্বামী না, সে আমার দায়িত্ব, আমার অতীত, আমার সত্য। আর বাইরে দাঁড়িয়ে থাকা ইভান নিজের অজান্তেই এক এমন সত্যের মুখোমুখি হলো যা তার পুরো জীবনটাই নতুন করে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। ঘরের ভেতর বাতাসটা হঠাৎ আরো ভারী হয়ে উঠল। নিধির বাবার কণ্ঠ এবার ঠান্ডা নয়, বরং কঠিন। যদি এই বিয়ে মানো তাহলে ডিভোর্স দিয়ে দাও। কথাটা নিধির বুকের ভেতর যেন ছুরি চালিয়ে দিল। সে চোখ বড় করে বাবার দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, কখনো না বাবা। আমি আমার স্বামীকে মেনে নিয়েছি, ভালোবেসেছি এতগুলো বছর ধরে। এখন তাকে ছেড়ে দেবো এই কথা তুমি ভাবলে কিভাবে? নিধির গলায় কোনো কান্না নেই, আছে শুধু অটল বিশ্বাস আর জেদ। বাবার মুখ লাল হয়ে গেল, রেগে উঠে বললেন, ওদের সাথে আমাদের যায় না নিধি, ওরা আমাদের লেভেলের না। ইভানরা কি বড়লোক না বাবা? ওরাও বড়লোক। শুধু শহরে থাকে না বলে কি মানুষ ছোট হয়ে যায়? গ্রামে বাড়ি বলেই কি তাদের সম্মান কম? আমি ওদের থেকেও অনেক বড় লোকের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। না, এই বিয়ে হবে না বাবা। আমি এই বিয়ে কোনোদিন করব না। নিধির কণ্ঠে কোনো অনুরোধ নেই, এটা একেবারে শেষ সিদ্ধান্ত। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইভানের বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। প্রতিটা শব্দ তার হৃদয়ে এসে আঘাত করছে। ইভান মনে মনে বলে ওঠে, ও আমাকে এতটা ভালোবেসেছে, এতটা জেদ ধরে রেখেছে শুধু আমার জন্য। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ইভান আর সহ্য করতে পারল না। মুহূর্তেই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল সে। ঘরের ভেতর সবাই চমকে উঠল। ইভান এক মুহূর্তও দেরি না করে নিধির হাত শক্ত করে ধরে বলল, চলুন। কোথায়? ইভান নিধির দিকে তাকিয়ে এমন এক দৃষ্টি দিল যেখানে ভয় নেই, দ্বিধা নেই, শুধু দায়িত্ব আর দৃঢ়তা। সে স্পষ্ট করে বলল, আমার বউ যেহেতু, তাহলে আমার বাড়িতেই তো যাওয়ার কথা। এই প্রথমবার ইভানের কণ্ঠে কোনো দ্বিধা নেই। সে আর পালাচ্ছে না, সে সিদ্ধান্ত নিয়েছে। নিধির চোখ ছলছল করে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি তুমি মানছো আমাকে? ইভান নিধির হাতটা আরো শক্ত করে ধরল, যে সে আর পিছু হটবে না। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহর ইচ্ছাতে যে বিয়ে হয়েছে তাকে না মানা কি সম্ভব? অবশ্যই মানছি আপনাকে আমার স্ত্রী হিসেবে। নিধির বুক ভরে উঠল। এতদিনের অপমান, কষ্ট, অপেক্ষা সব যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। কিন্তু এই দৃশ্য নিধির বাবার সহ্য হলো না। তিনি রেগে উঠে চেঁচিয়ে বললেন, এসব নাটক বন্ধ করো, আমি কিছুতেই এই ছেলেকে মেনে নিব না। ইভান ধীরে ধীরে সামনে দাঁড়িয়ে বাবার দিকে তাকালো। চোখে কোনো ভয় নেই, কণ্ঠে কোনো কৃত্রিম ভদ্রতা নেই। সে বলল, রেগে লাভ হবে না খালু, আমার বউকে আমি নিয়ে যাব, আপনার আটকানোর কোনো ক্ষমতা নাই। এই কথাগুলো কোনো হুমকি না, এটা একেবারে নিশ্চিত ঘোষণা। নিধির বাবা স্তব্ধ হয়ে গেলেন। এতদিন যাকে ছোট ভেবেছিলেন, আজ সেই ছেলেটাই বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে। নিধি ইভানের হাত শক্ত করে ধরে বলল, আমি তোমার সাথে যাব। চলুন। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা। কেউ আর কিছু বলার সাহস পেল না। এই মুহূর্তে নিধি শুধু কারো মেয়ে না, কারো যদি কন্যা না, সে এখন একজন স্ত্রী। আর ইভান, সে আজ সত্যিকারের পুরুষ হয়ে উঠেছে, যে নিজের মানুষটাকে আগলে নিতে জানে। ইভান নিধির হাতটা শক্ত করে ধরে গাড়িতে চড়ল। গ্রামের পথে বাতাসের মধ্যে এক ধরনের শান্তি, কিন্তু নিধির বুকের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। গ্রামে পৌঁছতেই ইভানের মা উঠতি কণ্ঠে বললেন, কিরে, নিধিকে আনলি কেন? বউকে কতদিন অন্যের বাড়িতে রাখবো মা? তুই সব জেনে গেছিস? তোমরা আমাকে বলনি কেন? নিধির বাবা শহরে গিয়ে বিয়েটা অস্বীকার করে। তোর তো মনে ছিল না, তাই আর বলিনি। ওর বাবা রাগ করে নাই। রাগ করে লাভ নাই মা। এই কথাগুলো ইভানের কণ্ঠে এক ধরনের দৃঢ়তা, যা বোঝাচ্ছে এবার কোনো বাধাই তাকে থামাতে পারবে না। এরপর ইভান নিধির দিকে তাকালো। নিধি থেমে দাঁড়িয়ে আছে, চোখে অবিশ্বাস আর উচ্ছ্বাসের মিশ্রণ। ইভান স্পষ্ট কণ্ঠে বলল, চলো তোমাকে ঘরে নিয়ে যাই। নিধি কিছু বলল না, শুধু হাতটা আরো শক্ত করে ধরল। ঘরের দিকে ঢোকার সঙ্গে সঙ্গে নিধির বুক ধুকপুক করতে লাগলো। ইভান নিজের ঘরে ঢুকিয়ে এক ধরনের নিশ্চয়তা দিয়ে বলল, এখানেই তুমি থাকবে,
এখন থেকে আর কখনো কেউ তোমাকে বাধ্য করতে পারবে না। হ্যাঁ আমার সোনা। আমার বউকে আর কেউ অদ্ভুত দেখবে না। ঘরের বাতাসে প্রেম আর নিরাপত্তার সংমিশ্রণ। এবার নিধি এবং ইভান দুই হৃদয় এক জায়গায়, একসাথে, কোনো বাধা ছাড়াই। ঘরের ভেতর সন্ধ্যা নরম আলো, জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। নিধি ধীরে ধীরে ইভানের দিকে ফিরে তাকায়, চোখে ভয়, অনিশ্চয়তা আর জমে থাকা কষ্ট। নিধি ধীর স্বরে বলল, তুমি তো আমাকে ভালোবাসো না ইভান, তাহলে সংসার কিভাবে করবে? কথাটা শুনে ইভান থমকে গেল। এক মুহূর্ত চুপ করে থেকে সে নিধির খুব কাছে এগিয়ে এলো, কণ্ঠে দৃঢ়তা, চোখে অদ্ভুত এক নিশ্চয়তা। ইভান বলল, ভালোবাসি না এই কথাটার মানে এই না যে ভালোবাসতে পারবো না। এখন থেকে আমি দায়িত্ব নেব, যত্ন নেব, পাশে থাকব। ভালোবাসা সময় নিয়ে আসে, আর আমি সেই সময়টা তোমাকে দিতে চাই। ইভান ধীরে ধীরে নিধির কাঁধে হাত রাখে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু আশ্বাস। নিধি প্রথমে একটু কেঁপে ওঠে, তারপর নিজের সেই ভরসার ভেতর আশ্রয় নেয়। নিধি নরম স্বরে বলে, তুমি যদি পাশে থাকো তাহলে হয়তো ভয়টা কমবে। আমি আছি, আজকাল সব সময়। নিধির চোখে জল চিকচিক করে উঠলেও ঠোঁটে লাজুক একটুখানি হাসি। রাত নেমেছে গ্রামে, উঠোনে ঝিঝি পোকার ডাক, ঘরের ভেতর হালকা হলুদ আলো। ইভান আর নিধি পাশাপাশি বসে আছে। দিনের সব উত্তেজনা আর কষ্ট যেন ধীরে ধীরে থিতিয়ে আসছে। হঠাৎ ইভানের মায়ের কণ্ঠ ভেসে এলো, ইভান, নিধি, খেতে এসো তোমরা। চলো। নিধি একটু ইতস্তত করলেও ইভানের সাথে সাথে ডাইনিং এ গেল। ইভানের মা খাবার বেড়ে দিতে দিতে নিধির মুখের দিকে ভালো করে তাকালেন। চোখে ছিল মায়ের মতো মমতা, কণ্ঠে চিন্তা। ইভানের মা বললেন, তুই এখানে থাকতে পারবি তো মা? গ্রামের মানুষ, পরিবেশ সব আলাদা। পারবো খালা, যেখানে ভালোবাসা থাকে সেখানে সবকিছুই সহজ হয়ে যায়। নিধির কথা ইভানের মা একটু থমকে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, আল্লাহ তোদের ভালো রাখুক মা। ইভান চুপচাপ খেতে খেতে নিধির দিকে তাকালো। নিধি চোখ তুলে তাকাতেই দুজনের দৃষ্টি মিলল। কোনো কথা হলো না, তবু সে নীরবতাই ছিল অদ্ভুত এক বোঝাপড়া। রাতের ঘরটা শান্ত, শুধুই বাতাসের নরম ছোঁয়া আর হালকা আলো। নিধি খেয়ে উঠে ঘরে ঢুকতেই ইভান তার দিকে এগিয়ে এলো। হঠাৎ ইভান নিধিকে কোলে তুলে নিল। নিধি চমকে বলল, কি হলো, কোলে করছো কেন? এতদিন তো তুমি আমাকে আদর আদর করে মাথা খেয়েছো, আজ দেখো আদর কেমন করে করা হয়। নিধি খানিকটা লাজুক, খানিকটা উত্তেজিত। ইভান ধীরে নিধিকে বিছানায় নামালো। তার চোখে মিশেছে যত্ন আর কোমল বাসনা। ঠোঁটে নরম হাসি নিধিকে আরো কাছে টানে। ইভান ধীরে ধীরে নিধির ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নিধি প্রথমে সামান্য বিরক্ত হলেও পরে নিজের হাতটা ইভানের চুলে ফেলে ধরে ধরে রাখতে লাগলো। এই মুহূর্তে সব বাধা, সব দ্বিধা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। নিধির হাত ইভানের চুলে, ইভানের ঠোঁট নিধির ঠোঁটে। এই ছিল তাদের ছোট ছোট মুহূর্তের বড় আনন্দ। ইভান ফিসফিস করে বলল, সোনা, আজ তোমাকে অনেক আদর করব, যা তুমি এতদিন আমার কাছে চেয়েছো। নিধি চোখে চোখ রাখলো। আরো গভীর করে কিস করলো ইভান। তারপর নিধির ওড়না সরিয়ে দিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নিধি চোখ খিচে বন্ধ করে রাখলো। ইভান তার হাতটা নিধির জামার ভিতর দিয়ে কোমরে চাপতে লাগলো। নিধি মৃদু শব্দ করে উঠল। ইভান আবার নিধির ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। তারপর আস্তে আস্তে তারা ভেসে গেল ভালোবাসার অতল গভীরে। সমাপ্ত।